নমস্কার, থ্রিলার বাংলা স্টোরিতে আপনাকে স্বাগত জানাই। আবারও আমরা হাজির হয়েছি আরও এক নতুন উপস্থাপনা নিয়ে। তবে আজ আমাদের চ্যানেলের একটি বিশেষ নিবেদন আপনাদের জন্য থাকছে। আগামী 25 ডিসেম্বর অর্থাৎ ক্রিসমাস উপলক্ষে আজ আপনাদের জন্য বিশেষ নিবেদন শাশ্বত কুমার ধরের কাহিনী 12 ভূঁইয়ার গুপ্তধন। গল্পটি কেমন লাগছে জানাতে ভুলবেন না নিচে থাকা কমেন্ট বক্সে। আর যাদের গল্পটি ভালো লাগবে তারা অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর হ্যাঁ, যারা আজ বা কাল গল্পটি শুনছেন তাদের কাছে কমেন্ট বক্সে থাকবে একটা হাইপ অপশন, সেটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। হাইপ বাটন প্রেস করতে কিন্তু একটাও টাকা খরচ হবে না। তাই প্লিজ টু শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড সাপোর্ট আস ফর মোর কন্টেন্ট। শুরু করছি আজকের কাহিনী 12 ভূঁইয়ার গুপ্তধন, প্রথম পর্ব। ষোলোশো সাল। দিল্লির সিংহাসনে তখন সম্রাট আকবর। বাংলা হয়েছে মুঘলদের পদানত। সারা ভারতবর্ষ জুড়ে ছড়িয়ে পড়েছে মুঘলদের অধিকার। আকবরের পতাকা তলে সমগ্র ভারতবর্ষ হয়েছে একত্রিত। এই রকম সময় বাংলার বুকে শাসন চালাচ্ছেন 12 জন রাজা। না, রাজা বলা ভুল, এরা আসলে সামন্ত রাজা। এরাই পরে পরিচিত হবেন 12 ভূঁইয়া নামে। এই কাহিনীর সূত্রপাত এই সময়। বিক্রমপুরের পথে দেখা গেল একটি পালকিকে। পালকি নিয়ে চলেছে 4 জন বাহক, সামনে একজন অশ্বারোহী। চেহারা দেখে বোঝা যাচ্ছে অশ্বারোহীটি হোমরা চোমরা গোছের কেউ। যুবরাজ, এখানে কিছুক্ষণ বিশ্রাম নেওয়া যাক, তারপরে আমরা আবার এগোবো। বিশ্রাম? বেশ, তবে তাই হোক। শোনো শোনো, বেরিয়ে আয়। পৌঁছে গেলাম নাকি? না, এই সামনের জঙ্গল পেরোলেই আমরা খিজিরপুরে পৌঁছে যাব। তার আগে এখানে একটু বিশ্রাম নিয়ে নিই, তারপর আবার যাব। আয়, বাইরে বেরিয়ে আয়, ভেতরটা গরম তো। পালকির দরজা খুলে গেল। পালকির ভেতর থেকে এক অপূর্ব সুন্দরী কন্যা বেরিয়ে এলো। তার পরনের বেশবাস দেখলে বোঝা যায় সেও যথেষ্ট উচ্চবিত্ত ঘরের কন্যা। বাইরে কি সুন্দর হাওয়া দিচ্ছে। হ্যাঁ, ওই জন্যই তো তোকে বাইরে আসতে বললাম। আমিও তো তোমার সাথে ঘোড়ায় যেতে পারতাম দাদা। তা কি হয়? মামার বাড়িতে যাচ্ছিস, ঘোড়ায় চড়ে গেলে কি হয়? কেন? আমি তো আগে তোমার সাথে কত জায়গায় গেছি। তখন তুই ছোট ছিলিস, এখন তুই বড় হয়েছিস, রাজ্যের রাজকন্যা বলে কথা। এখন কি মানায়? রাজকন্যা? ভারী তো রাজকন্যা, ছোট জায়গার জমিদার, তাদের আবার তুমি রাজাও বলো? ওরকম কথা বলিস না। আজকে কিন্তু স্বয়ং মানসিংহ ওদের ভয়ে কম্পমান। হ্যাঁ, শুনেছিলাম। এই মানসিংহ কি আবার আসবে? আসতেই পারে, সেরকমই তো শুনছি। আগেরবার যুদ্ধে তো তুমি ছিলে, কি হয়েছিল বলো না? তোকে তো অনেকবার বলেছি সে গপ্প। তবু আবার বলো, আমি শুনবো। আবদার করে স্বর্ণ। এক গল্প যে তোকে কতবার শুনতে হবে। যুবকটি বসে পড়ে গাছের তলায়। স্বর্ণ বসে তার পাশে। যুবকটি বলা শুরু করে, আগের বছরের ঘটনা। তুই তো জানিস, বাবা বা কাকা কোনোদিন মোগলদের বশ্যতা স্বীকার করেননি। আগের বছর থেকে ঠিক করা হয় মোগলদের আর কর পাঠানো হবে না। যেমন ভাবনা তেমন কাজ, মোগলদের কর পাঠানো বন্ধ করা হলো। এতে তো দিল্লেশ্বর যথার্থই ক্ষুব্ধ হলেন।
তিনি মানসিংহকে পাঠালেন এই বেয়াদবদের দমন করতে। তখন এখানে একমাত্র যশোরের প্রতাপাদিত্য, সোনার গায়ের ঈশখা আর তোর বাবা চাঁদ রায়ের সঙ্গে আমার বাবা কেদার রায় এই 4 জন মোগলের বশতা স্বীকার করেননি। দিল্লি থেকে ফরমান পেয়ে মানসিংহ এলেন বাংলায়। মন্দরায় বলে একজনকে পাঠালেন সেনাবাহিনী নিয়ে এই বিক্রমপুর আর শ্রীপুরে। মানসিংহ নিজে যুদ্ধ করলেন প্রতাপাদিত্যের সঙ্গে। এই মন্দরায় বীরপুরুষ বলে বিখ্যাত ছিলেন। তিনি সুবেদারের আদেশ অনুযায়ী 100 রণতরী নিয়ে ও একদল নির্ভীক মুঘল সেনা নিয়ে শ্রীপুরের দিকে অগ্রসর হলেন। এইসব মুঘল রণতরী চাঁদ রায় ও কেদার রায়ের স্বাধীনতার হরণের জন্য চন্দ্রশোভিত পতাকা উড়িয়ে আল্লাহ আকবর ধ্বনিতে চারিদিক প্রতিধ্বনিত করে মেঘনার উপকূলে উপস্থিত হলেন। এদিকে কেদার রায় আর চাঁদ রায় আগে থেকেই গুপ্তচর মারফত তাদের গতিবিধি জানতেন, তাই তারা প্রস্তুত ছিলেন। সঙ্গে ছিলেন সোনার গায়ের ঈশাখা। মেঘনার সম্মুখে মোগল সেনাবাহিনীর উপস্থিত হলে সম্মিলিত বাহিনী ঝাঁপিয়ে পড়ল তাদের উপর। শুরু হলো সুসজ্জিত বাঙালি বাহিনীর সংগ্রাম। নৌবাহিনীর দায়িত্ব ছিলেন কারভলো। প্রবল রক্তক্ষয়ী সংগ্রাম হলো। প্রথম ধাক্কায় মোগলের সৈনিকরা যথেষ্ট পিছিয়ে যায়। তারপরে তারা আরও শক্তি সংগ্রহ করে আক্রমণ করে, কিন্তু রণসাজে সজ্জিত এই বাঙালি সৈনিকদের কাছে তারা পরাজয় স্বীকার করতে বাধ্য হয়। নিহত হন মন্দরায়। এই জয়ের মূল কারিগর ছিলেন ঈশাখা এবং রণতরী ধ্বংসের কাজে ছিলেন কারভলো। এই দুজন আমাদের রাজ্যকে বারবার রক্ষা করেছেন। আর প্রতাপাদিত্য, তার কি হলো? শুনেছি নাকি প্রতাপাদিত্য মুঘলদের সাথে কোনো সন্ধি করেছেন। খবরটা ঠিক পাচ্ছি না। আমরা তো সবাই একসাথে মিলে ওই মোগলদের সাথে যুদ্ধ করতে পারি। বাবা কাকা তো সেটাই চেষ্টা করেছেন, সব ভুইয়া রাজাদের একত্রিত করার, কিন্তু সবাই নিজের নিজের এলাকা সামলাতে ব্যস্ত। ঈশাখা খুব বড় বীর, তাই না দাদা? তাই তো শুনি, তরোয়াল ধরলে নাকি ওদের সামনে দাঁড়ায় এরকম বীর বাংলাদেশে নেই। আমাদের একমাত্র সমর্থনে আছে সোনারগাঁও। এদের সমর্থনের জন্যই বিক্রমপুর আর শ্রীপুর এখন অবধি স্বাধীন। আর সেই যুদ্ধে তুমি কি করেছিলে দাদা? আমাকে তেমন কিছু করতে হয়নি, আমি বাবা কাকাদের সঙ্গেই ছিলাম। আচ্ছা, তুমি হারাতে পারবে না ওই মোগলদের? চল, অনেকক্ষণ গল্প হয়েছে, এবার ওঠা যাক। রাত হওয়ার আগেই আমাদের পৌঁছাতে হবে। হ্যাঁ, কিন্তু দাদা, তুমি যে বলেছিলে মানসিংহ আবার আসছে আক্রমণ করতে, আবার আমাদের যুদ্ধে নামতে হবে। দেখা যাক বাবারা কি সিদ্ধান্ত নেন। আচ্ছা, তুমি তো বললে যশোরের প্রতাপাদিত্য এই মুঘলদের বিরুদ্ধে, তাহলে প্রতাপাদিত্য আর আমরা এক হয়ে যুদ্ধ করতে পারি না? প্রতাপাদিত্য লোকটা একটু অদ্ভুত, জানিস তো, খুব বড় যোদ্ধা সেই বিষয়ে সন্দেহ নেই, কিন্তু ঠিক যে কি চায় তা জানি না। শুনলাম ওর কাকা বসন্ত রায় নাকি এখনো মুঘলদের সঙ্গে সন্ধি করেই চলতে চায়। গত যুদ্ধে সন্ধি নাকি হয়েছে ওর কাকার উপযাজকতায়। সেই ব্যাপারে নাকি প্রতাপাদিত্য খুব একটা খুশি নয়। কিন্তু রাজা প্রতাপাদিত্য কাকার কথা শুনছেন কেন? নামে রাজা প্রতাপাদিত্য হলেও রাজ্যের বেশিরভাগ লোক এখনও ওর কাকা বসন্ত রায়কেই মেনে চলে। সুতরাং প্রতাপাদিত্য কাকাকে অমান্য করে রাজত্ব চালাতে পারবেন না। কিন্তু কাকার সাথে তো ওর মত মিলছে না। একটা সংঘর্ষের সম্ভাবনা আছে, সেদিন বাবা বলেছিল বটে। সংঘর্ষ? হ্যাঁ, কাকা ভাইপোর অন্তর্দ্বন্দ্ব। সে কি? তাহলে তো অন্যরাই সুযোগ নেবে। সেটাই তো সমস্যা। যদি প্রতাপাদিত্য আমাদের সাথে হাত মেলাতো তাহলে হয়তো আমরা অনেক শক্তিশালী হয়ে উঠতাম। যদিও এখন কেদার রায় আর ঈশাখা মোগলদের কাছে একটা ত্রাস। আর কারভালো? এই কারভলো একটা অদ্ভুত লোক। সে সুদূর পর্তুগাল থেকে এসেছিল এখানে জলদস্যু রূপে। শেষে রয়ে গেল কেদার রায়ের কাছে, কিন্তু সেখানেও যে আবার বিপদ ঘনিয়ে আসছে রে। কেন কেন? কারভালোর সন্দ্বীপে শুনেছি নাকি আরাকান রাজ্যের চোখ পড়েছে, তারা আক্রমণ করতে পারে সন্দ্বীপ। এদিকে মুঘল, ওদিকে আরাকান আক্রমণ, সামলাবে কি করে? চিন্তা তো সেটাই। একজোট হতে হবে আমাদের। একজোট? হ্যাঁ দাদা, একজোট না হয়ে লড়াই করা যাবে না মুঘলদের বিরুদ্ধে, আর করলেও জয়ী হওয়া যাবে না। মোগলরা গোটা ভারতে রাজত্ব করছে রে। আমরা তো ছোট রাজ্যের অধিকারী, আমাদের সাথে জোট বাঁধবেই বা কে? যতদিন মাথা তুলে বাঁচা যায় ততদিনই বাঁচা।
কই হে, চলো এবার পালকি তোলো, পশ্চিমে মেঘ করেছে, তাড়াতাড়ি এগোনো যাক। পালকির বেয়ারাদের উদ্দেশ্যে ডাক দিল যুবক। মাথা নাড়িয়ে তারা সম্মতি দিল। পালকি কাঁধে তুলে আবার যাত্রা শুরু হলো। বর্তমান সময় বাংলাদেশ। কঙ্কালগুলো পাওয়া গেল পুকুরের ঠিক মাঝামাঝি। প্রথম আবিষ্কার করে মইদুল, পুকুরের একদম মাঝখানে। পুকুরটা পরিষ্কার করার কাজ করছিল একদল শ্রমিক, তাদের মধ্যেই একজন মইদুল। সারাদিন ধরে ধার দিয়ে মাটি কাটতে কাটতে তারা নেমে এসেছিল মাঝামাঝি। কোদালের কোপে মাটির সাথে গোল মতো একটা জিনিস উঠে আসে। মইদুল প্রথমে ভাবে পাথর, ছুঁড়ে ফেলে দিচ্ছিল সে। তারপরে ও খেয়াল করে এটা তো পাথর নয়, এটা একটা মানুষের মাথার খুলি। চমকে ওঠে মইদুল, বন্ধ করে দেয় কাজ। তার সঙ্গী সাথীদের ডেকে দেখায় সেই খুলিটা। খুলিটা দেখে হইচই পড়ে যায় চারদিকে। পুলিশ, উপরমহল, কন্ট্রাক্টর সবাই ছুটে আসে। এখানে নাকি প্রাচীনকালে এক বিরাট পুকুর ছিল। অনেকদিন অব্যবহারে সেই পুকুর মজে যায় এবং এই পুকুরের উত্তরাধিকার নিয়ে পরবর্তীকালে মামলা হয়। সেই মামলার ফল বেরিয়েছে কয়েকদিন হলো। মামলার ফলস্বরূপ এই পুকুর যার অধিকারে পড়েছে সেই ভদ্রলোক এই পুকুর সংস্কারের কাজ শুরু করেছেন। এত বড় একটা পুকুর, যাকে পুকুর না বলে দিঘি বলাই ভালো। কিন্তু আদালতের রায় এই পুকুর ওনার হলেও এই পুকুর কখনো বোঝানো যাবে না। সেই রায় মেনে এই পুকুর সংস্কারের কাজ শুরু হয়েছিল। আর সেই পুকুর সংস্কার করতে গিয়েই কঙ্কালগুলোর দেখা পেল মইদুল। খবর পেয়ে যখন পুলিশ এলো তখন পুকুরের ধারে বেশ লোক জমে গেছে। গ্রামের অত্যুৎসাহী লোকেরা পুকুরটা ঘিরে দাঁড়িয়ে আছে। বিভিন্ন রকম আলোচনা চলছে। যেমন অনেকে বলছে যে কেউ হয়তো কাউকে খুন করে পুকুরে ফেলে রেখেছিল, এতদিন পরে তারই বডি পাওয়া গেছে। আবার অনেকে এটাও বলছে যে কেউ সাঁতার কাটতে গিয়ে হয়তো ডুবে গিয়েছিল, তারই বডি। কিন্তু এরকম কোনো ঘটনার কথা এলাকার কেউই নিশ্চিতভাবে বলতে পারছেন না। পুলিশ ইন্সপেক্টর আব্দুল সালাম অর্ডার দিলেন, পুকুর থেকে বডিটা নিয়ে এসো। বডি তো পাওয়া যায়নি স্যার। তার মানে আমরা যে খবর পেলাম পুকুরে একটা বডি পাওয়া গেছে। না স্যার, মইদুল বলে একজন মজুর একটা মাথার খুলি পেয়েছে। শুধু মাথার খুলি? আচ্ছা, তাই নিয়ে এসো। মাথার খুলিটা দেখে অভিজ্ঞ ইন্সপেক্টর এক নজরে বুঝতে পারলেন যে এটা কোনো সম্প্রতি মারা যাওয়া লোকের মাথার খুলি নয়। তিনি ওখানে আরও মাটি পরিষ্কার করতে বললেন। ধীরে ধীরে খুব সাবধানে আবার পুকুর পরিষ্কার করার কাজ শুরু হলো। আস্তে আস্তে আরও কয়েকটা কঙ্কালের অংশ পাওয়া গেল। মোট 5টা খুলি এবং আরও বেশ কিছু হাড়গোড়। এগুলো কাদের? ইন্সপেক্টরের কপালে ভাঁজ পড়ল। একসাথে এতজনের তো কোনো রকম মিসিং রিপোর্ট নেই। এই সবকটা হাড়গোড় পড়েছিল একটা মাটির স্তূপের চারিদিকে। মাটির স্তূপটা একটু পরিষ্কার করার চেষ্টা করতেই বোঝা গেল যে ওটা কোনো মাটির স্তূপ নয়, ওটা একটা বড় প্রস্তরখণ্ড। ইন্সপেক্টর বুঝতে পারলেন যে এর ভেতরে একটা অন্য কোনো ঘটনা জড়িত থাকার সম্ভাবনা আছে। খুব ধীরে ধীরে প্রস্তরখণ্ডের গা থেকে মাটি পরিষ্কার করার কাজ শুরু হলো। প্রায় সারাদিন কাজ করার পর পুকুরটার ঠিক মাঝখানে একটা পাথরের মন্দির দেখা গেল। গ্রামের সব লোক এবং ইন্সপেক্টর নিজেও অত্যন্ত অবাক হয়ে গেলেন। তিনিও এখানকার স্থানীয় লোক। এই পুকুরের মাঝে যে কোনো মন্দির রয়েছে তা তিনি জানতেন না। আবার এর ভেতরে যে 4-5টা কঙ্কাল থাকতে পারে তাও তিনি অনুমান করেননি। তিনি পুকুরের চারদিকে পুলিশ পোস্টিং করে দিলেন যাতে কোনো লোক ওখানে নামতে না পারে। হইচই পড়ে গেল চারিদিকে। পরের দিন কাগজে বড় বড় করে হোর্ডিং বেরোলো,
পুকুরের মাঝে মন্দির, উদ্ধার নরকঙ্কাল। পুরনো মন্দির আবিষ্কার হওয়ার ফলে বাংলাদেশ আর্কিওলজিক্যাল সার্ভে থেকে জায়গাটা পর্যবেক্ষণ করতে এলো। মন্দিরটা খুব একটা বড় নয়, অনেকটা এখনকার যে তুলসী বেদি দেখতে পাওয়া যায় সেই ধরনের। মন্দিরের ভেতরে ভালো করে পর্যবেক্ষণ করে কোনো বিগ্রহের হদিশ পাওয়া গেল না। আর্কিওলজিক্যাল সার্ভে মন্দিরের ভেতর থেকে বিভিন্ন পাথরের নিদর্শন সংগ্রহ করল। এছাড়া কঙ্কালগুলোকে পাঠানো হলো ফরেন্সিকে। ইন্সপেক্টর একটু বিরক্ত হলেন, কোথাও কিছু নেই। দিনগুলো বেশ ভালোই কাটছিল। এই ছোট্ট গ্রামের মধ্যে যে এরকম কোনো ঘটনা ঘটতে পারে তা তার ধারণাতীত। আর্কিওলজিক্যাল সার্ভে পাথর ও নমুনা সংগ্রহ করার পর থেকেই বিভিন্ন সময় খবর আসতে লাগলো যে গ্রামের লোকেরা পুকুরের মধ্যে নেমে পড়ে মন্দির থেকে টুকরো টুকরো পাথর সরিয়ে নিচ্ছে, এবং পুকুরের পরিধি এতই বড় যে পর্যাপ্ত পরিমাণে পুলিশ দিয়ে এটাকে বন্ধ করা সম্ভব নয়। কার ছিল এই মন্দির? কঙ্কালগুলো এলো কোথা থেকে? এই রহস্যের সমাধান খুব একটা সহজ হবে না, এটা বুঝতে পারলেন ইন্সপেক্টর। কয়েকদিন পরে ইন্সপেক্টরের কাছে রিপোর্ট আসে যে কঙ্কালগুলো এবং পাথরগুলো একই সময়ের, আনুমানিক 400 বছর আগের। অর্থাৎ 400 বছর আগে এখানে কিছু একটা ঘটেছিল। গণনরবলি নাকি অন্য কোনো কারণে এই লোকগুলোর মৃত্যু ঘটেছিল, কে জানে। যাই হোক, ইন্সপেক্টর এটুকু নিশ্চিন্ত হলো কঙ্কাল রহস্যের নিষ্পত্তি তাকে অন্তত করতে হবে না। ওদিকে আর্কিওলজিক্যাল সার্ভেতে মোহাম্মদ রাশেদের নজর ঘুরিয়ে দিয়েছিল নিয়ে আসা পাথরগুলো। বেশিরভাগ টুকরোগুলোই মন্দিরের গায়ের পাথর থেকে ভেঙে পড়া। তবে দেখে যেটা মনে হচ্ছে পুরো মন্দিরটা একটাই পাথরে তৈরি, এবং মন্দিরটা বাইরে তৈরি করে এখানে এনে বসানো হয়েছে। কিন্তু মন্দিরের যেখানে সাধারণত বিগ্রহ থাকে সেখানেই পাওয়া গেছে একটা চতুষ্কোণ পাথর, যার ওপরে কয়েকটি অস্পষ্ট অক্ষর। অনেক পরিশ্রম করে লিপির খানিকটা উদ্ধার করে রাশেদ। সমগ্রটা উদ্ধার করলে এই রহস্যের হয়তো কিনারা হবে। দিন রাত খেটে এই লিপি উদ্ধারের কাজ শুরু করলো রাশেদ। (1603 সাল) নিজের বাড়ির ছাদে দাঁড়িয়েছিলেন কেদার রায় ও চাঁদ রায়। এরা দুই ভাই, যারা শ্রীপুর ও বিক্রমপুরের জমিদার। 12 ভূঁইয়াদের মধ্যে তাঁরাই তখন অন্যতম। চাঁদ রায়ের কপালে সামান্য ভাঁজ। ভাই, শুনছি নাকি মানসিংহ আবার আক্রমণ করতে পারে। আগের বারে হেরে গিয়েও ব্যাটার শিক্ষা হয়নি। কিন্তু আগের বারে সেনাপতি ছিল তো অন্য লোক, এবার তো শুনছি মানসিংহ নিজেই আসবেন। আমার মনে হয় এবার যশোরের সাথে জোট বেঁধে সৈন্য বাড়ি নিলে কেমন হয়। ব্যাপারটা তুমি মন্দ বলনি। সোনারগাঁওয়ের ঈশা খাঁ তো আছেই। আমাদের সহযোগী হিসেবে যদি আমরা যশোরের সাহায্য পাই তাহলে আমরা মুঘলদের বিরুদ্ধে একটা ভালো প্রতিরোধ গড়ে তুলতে পারবো। তুই যদি বলিস তাহলে আমি যশোরে দুধ পাঠাই। পাঠিয়ে দেখো। এখন কি যশোরে বৎসন্ত রায়ের প্রতাপ আছে? শুনেছিলাম নাকি ওর ভাইপো প্রতাপাদিত্য এখন যশোরের সর্বেসর্বা। ঠিকই শুনেছিস, প্রতাপাদিত্য আস্তে আস্তে যশোরের অধিপতি হয়ে উঠছে। কিন্তু এখনো বসন্ত রায়ের কথা ছাড়া প্রতাপাদিত্য কোনো কাজ খুব একটা করে না। প্রজারা বসন্ত রায়কে এখনো রাজা বলে মানে। তাহলে বসন্ত রায়ের কাছে এই জোট বাঁধার আহ্বানটা পাঠাও। ঠিক আছে, পাঠিয়ে দেব। কিন্তু দাদা, কি হলো? আরেক দিক দিয়ে যে বিপদ ঘনিয়ে আসছে। কি বলতো? সন্দীপ। সন্দীপে আবার কি হলো? সন্দীপে তো গার্ভলোকে পাঠিয়েছিলি। কিন্তু আরাকান রাষ্ট্র এতদিন সন্দীপকে নিজের সম্পত্তি বলেই ভেবে এসছে। এখন কার্লোর প্রতিপত্তি সে খুব একটা মেনে নিতে আগ্রহী নয়। তাই নাকি? আর যখন মুঘলরা বিদ্রোহ ঘোষণা করেছিল
তখন কোথায় গিয়েছিল আরাকান রাজ্যের এত পরাক্রম? তখন তো আমরা না থাকলে লেজে গোবরে হতো। সন্দীপ আরাকান রাজ্যের থাকতো না, আমাদেরও থাকতো না, মোগল সাম্রাজ্যের অধীন হয়ে যেত। সেদিন কার্লো রুখে না দাঁড়ালে সবাই মোগলদের পদদলিত হতো। সত্যি, এই পর্তুগিজদের কথাই ভাবো। পর্তুগিজরা দুর্ধর্ষ জাতি। এদের তো আমরা এতদিন দস্যু বলেই জানতাম। দস্যু বলেই জানতিস, কেননা তার একটা কারণ ছিল। দক্ষিণবঙ্গের দিকে এরা প্রচুর বাচ্চা ছেলে মেয়েদের অপহরণ করত, লুটপাট চালাতো। সে যাই হোক, কিন্তু এদের মধ্যেও তো কত ভালো লোক আছে। কার্লো তো এদেরই একজন। সেই তো এখন তোর নৌবাহিনীর প্রধান সেনাপতি। অবস্থা বুঝে এদেরকে ব্যবস্থা করতে হয় দাদা। এইরকম নদ নদী বহুল স্থানে আধিপত্য বিস্তারের জন্য ভালো নৌবাহিনীর খুব প্রয়োজন। আমাদের নৌবল কিন্তু বেশ ভালো। আর কার্লোর বীরত্বের কথা তো নতুন করে বলার কিছু নেই। পূর্ববঙ্গ যাওয়ার সময় মোগল সাম্রাজ্যভুক্ত সন্দ্বীপকে আমরা আক্রমণ করে ফেললাম। তারপরে কার্লোকে নিয়ে আমরা অধিগ্রহণ করলাম। দাদা, তোমার সেই যুদ্ধের কথা মনে আছে? হ্যাঁ, মুঘলরা কিছুতেই নিজেদের জায়গা ছাড়ে না। ওই কটা মোগল সৈনিক আমাদেরকে বেশ চেপে ধরেছিল, আর সেখানেই তো কার্লো নিজের জাত চিনিয়ে দিল। দাদা, খাঁটি পর্তুগিজ রক্ত। নৌবাহিনীতে ওর সমকক্ষ খুব কমই আছে। হ্যাঁ, তারপরে তুই ওকে সন্দ্বীপের শাসনভার দিলি। কিন্তু তারপরেই তোর মনে আছে, চারিদিকে সড়ক অবরোধ করে রেখেছিল মুঘলরা। তখন তো সেই চট্টগ্রামের জেমস, কি যেন নাম ছিল, ইমানুয়েল জেমস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও কায়দা করে খবর পাঠালো। তখনই তো আমরা বাহিনী পাঠালাম। তারপর থেকে কার্লোকে সন্দ্বীপের অধিকার দিয়েছি। সেই আমরা না থাকলে কোথায় থাকতো আরাকান রাজ্য? সন্দ্বীপে যদি একবার মোগল রাজত্ব শুরু হয়ে যেত, তাহলে সেখান থেকে বেরিয়ে আসা খুব মুশকিল ছিল। প্রাথমিকভাবে অল্প মোগল সৈনিক ছিল, তাই আমাদের ধাক্কায় সে বাঁধন ছিঁড়ে যায়। কে বোঝাবে বলো দাদা এদের? ওদিকে একটা অস্থিরতার ইঙ্গিত পাচ্ছি, তাই চিন্তায় আছি। একদিকে আমাদের মানসিংহের আক্রমণ, অন্যদিকে সন্দ্বীপের ওপর আরাকানের আক্রমণ। এই দুই আক্রমণ যদি একসাথে হয়, তাহলে সামলাবো কি করে? চিন্তা করিস না, সবাই তো আছি। সব থেকে বড় কথা, আমাদের মূল ভরসা হলেন ঈশা খাঁ। হ্যাঁ, এটা ঠিক বলেছ। ঈশা খাঁ আমাদের একটা বড় ভরসা। আগের যুদ্ধে ঈশা খাঁর পরাক্রম সত্যি ভোলা যায় না। ঠিকই বলেছিস। এইবারে ভাবছি দুর্গাপুজোয় বড় করে মায়ের পুজো করব। দেখবি, মা শিলাময়ী আমাদের সব দুঃখ দুর্দশা দূর করে দেবেন। হ্যাঁ, ঠিকই বলেছ দাদা। মায়ের মূর্তির সামনে গিয়ে বসলে যেন মনে হয় কত শান্তি চারিদিকে। মায়ের এই অষ্টভুজা রূপ আমাদের কুলগুরু স্বপ্নে পেয়েছিলেন। হ্যাঁ, তারপরে দাদুর দাদু সেই জঙ্গলের ভেতর থেকে মায়ের এই মূর্তি পান। কত প্রাচীন এই মূর্তি, কে জানে। সেই কিংবদন্তিটা মনে আছে দাদা? কোন কিংবদন্তি? শিলাময়ী চিরকাল আমাদের বংশেই অধিষ্ঠান করবেন, যতদিন না আমরা তাকে চলে যেতে বলছি। হ্যাঁ, সে তো জানি। আরে, শিলাময়ের মূর্তি যতদিন আমাদের বংশে থাকবে, ততদিন আমাদের পরাজয়ের কোনো সম্ভাবনা নেই। ঠিক বলেছ দাদা। মায়ের আশীর্বাদ আমাদের সঙ্গে আছে, যেমন প্রতাপাদিত্যের সঙ্গে রয়েছে মা যশোরেশ্বরীর আশীর্বাদ। ওই মূর্তিও তো নাকি জঙ্গলের ভিতর থেকেই পাওয়া গিয়েছিল। ওই জঙ্গলের ভিতরে নাকি এক জায়গায় আলো দেখে এই মূর্তি আবিষ্কার করেন প্রতাপাদিত্য। শুনলাম এখন নাকি যশোরেশ্বরীর মন্দিরও তৈরি হচ্ছে। হ্যাঁ, কিন্তু আমি যতদূর শুনেছি ওই মূর্তি নাকি আরো আগে থেকে ওখানে ছিল। হতেই পারে, হয়তো ওখানে ছিল, পরে জঙ্গল হয়ে যায়, এখন আবার উদ্ধার হয়েছে। যাক, এসব কথা। আমি ভাবছি এখানে একটা বড় দিঘি খনন করাবো। দিঘি? কেশার মার কথা মনে আছে তো? হ্যাঁ। কেশার মা? মানে যিনি আমাকে বড় করেছেন, মানে আমার ধাত্রীমা? কেশার মা অনেকদিন ধরে বলছে যে রাজ্যের লোকের অনেক জল কষ্ট, একটা দিঘি খনন করলে সেটা মিটবে। এবার মনে হচ্ছে সময় এসেছে। সত্যি, এবছর যা খরা গেল, রাজ্যে জলের কষ্টটা খুবই বেড়েছে। তা কোন দিকটায় করাবে? আর কত বড় দিঘি ভাবছো? সেটা একটু নতুনত্ব করব। ঠিক করেছি, কেশার মাকে বলবো
না থেমে একবারে কিসার মা যতদূর হাঁটতে পারবে ততটাই দিঘির পরিধি হবে। তুমি দাদা পারো বটে। ওসব ছাড়ো। আচ্ছা, স্বর্ণময়ীর বিয়ের বিষয়ে কিছু ঠিক করলে? না রে, এই চিন্তায় আমার ঘুম আসে না। এমন একটা সময় আমরা দাঁড়িয়ে আছি, কে যে বন্ধু কে যে শত্রু বুঝতে পারি না। মেয়েটাকে যে কার হাতে দিয়ে যাব। ঠিকই বলেছো দাদা। দেখো দাদা, বাংলার আকাশে কেমন মেঘে ভরে যাচ্ছে। এই মেঘ কি কোনোদিন কাটবে? বর্তমান সময় কলকাতা। আজকে শনিবার। আজকে নীলুদার আসার দিন। এই দিনটার জন্য মুখিয়ে থাকে সন্দীপ। সারা সপ্তাহ ধরে অফিসে কাজ করার পরে এই শনিবার নীলুদার সাথে ঘন্টা 2-3 আড্ডা তাকে সারা সপ্তাহের অক্সিজেন দেয়। নীলুদা সন্দীপের দাদা নয়, আসলে তাকে ক্লাস 7 থেকে 12 এই 5 বছর সে পড়িয়েছে। কিন্তু কিভাবে যেন তাদের মধ্যে এক অসমবয়সী বন্ধুত্ব গড়ে উঠেছে। প্রায় প্রতিদিন তাদের মধ্যে আলোচনা হয় বিভিন্ন বিষয় নিয়ে। কোনোদিন ইতিহাস, কোনোদিন দর্শন, কোনোদিন একদম বেসিক ফিজিক্স, কিংবা কোনোদিন কেমিস্ট্রি, আবার কোনোদিন সিনেমা। কিন্তু এই আলোচনা করে একটা অদ্ভুত তৃপ্তি পায় সন্দীপ। সন্দীপ ইঞ্জিনিয়ারিং পাশ করে একটা ইঞ্জিনিয়ারিং ফার্মে অনেক দিন হলো চাকরি করছে। কিন্তু এই চাকরি তার খুব একটা পছন্দ নয়। তার প্রধান আগ্রহ বিভিন্ন বিষয়ের বই, লেখালেখির দিকেও তার বিশেষ ঝোঁক রয়েছে। মাঝে মধ্যে কয়েকটা গল্প লেখার চেষ্টাও সে করেছে, কিন্তু সেগুলো খুব একটা ভালো হয়নি। নীলুদার মতে গল্পগুলোর মধ্যে তথ্য বড্ড বেশি, কিন্তু কাহিনী কম। একথা ঠিক যে সন্দীপ যখন কোনো গল্প লেখার চেষ্টা করে তখন সে সম্বন্ধে যতটা পড়া সম্ভব ততটা সে পড়ে, তারপরে সেটা থেকে গল্প লেখার চেষ্টা করে। কিন্তু গল্পগুলো এখনো অবধি সেরকম জমে ওঠেনি। নীলু আর সন্দীপের আর একটা অভ্যেস হলো মাঝে মাঝে একটু আনকমন জায়গায় ঘুরতে চলে যাওয়া। যেমন কলকাতার কোনো পুরনো বাড়ি কিংবা কোনো গ্রামের কোনো পুরনো মন্দির। দুজনেরই একটা কমন শখ হলো অজস্র বই কেনা এবং পড়া। আজকে নীলুদা আসতে দেরি করছে কেন? সন্দীপ একটু অধৈর্য হয়ে ওঠে। নীলুদা ফোনে বলেছিল যে আজকে হয়তো নীলুদার সঙ্গে একজন পরিচিত আসতে পারেন। নীলুদাদের পারিবারিক ধূপের ব্যবসা, সেই সূত্রে ভদ্রলোকের সাথে পরিচয়। অপেক্ষা করতে করতে সন্দীপ ভাবল যে নীলুদা হয়তো আজকে আর আসবে না। নীলুদার এরকম স্বভাবের সাথে সে খুবই পরিচিত। একবার তাদের সব বন্ধুদের পিকনিক হচ্ছে। নীলুদা পিকনিকের চাঁদাও দিয়েছে। পিকনিক করতে করতে হঠাৎ বলল, আমি একটু আসছি। ব্যাস, তারপরে আর কোনো পাত্তা নেই, আর এলোই না। পরে জানা গেল তার হঠাৎ কোনো একটা বইয়ের কথা মনে পড়তেই বেলুর মঠে চলে গিয়েছিল সেই বইটা দেখতে। এরকম লোককে পাগল ছাড়া আর কি বলা যায়? এইসব ভাবতে ভাবতে হঠাৎ কলিং বেল বাজল। সন্দীপ প্রায় ছুটে গিয়ে দরজা খুলল। নীলুদা এসেছে, সঙ্গে আর একজন ভদ্রলোক। একটু মোটা সোটা গোলগাল চেহারা, বয়স 50-এর কাছাকাছি হবে। নীলুদা বলল, তোর সামনের সপ্তাহে ছুটি কবে? ছুটি ওই শনি রবি। কেন? 2-1 দিন বাড়াতে পারবি? কেন বলো তো? এই ভদ্রলোকের নাম অরুণ নাগ, মুর্শিদাবাদের বাসিন্দা। একবার ওখানে যেতে বলছিলেন। ওখানে মানে মুর্শিদাবাদে? হ্যাঁ, আমরা তো সেদিন আলোচনা করছিলাম যে মুর্শিদাবাদটা যাওয়া হয়নি। তারপরে আমার মনে পড়ল ওনার কথা। একবার বলতেই উনি রাজি হয়ে গেলেন। উনি ওখানে একটা বাড়ি কিনেছেন একদম গঙ্গার ধারে, বুঝলি। কয়েকদিন থেকে আসা যেত। খুব ভালো ব্যাপার। তা এখনই যেতে হবে নাকি?
কয়েকদিন পরে সময় করে ছুটি নিয়ে গেলে হতো না? সে তো হতোই। আসলে এখন ওখানে একটা রহস্যের গন্ধ আছে। নীলুদা আবার নিজেকে একটু শখের ডিটেকটিভ বলে পরিচয় দিতে পছন্দ করে। দু একটা ক্ষেত্রে নীলুদার পর্যবেক্ষণ শক্তির পরিচয় সন্দীপ পেয়েছে। নীলুদার কথা শুনে সোজা হয়ে বসল সন্দীপ। নীলুদা বলল, ঘটনাটা এনার মুখ থেকেই শোন। ভদ্রলোক এতক্ষণ কোনো কথা বলেননি, চুপ করে সন্দীপের বইয়ের সংগ্রহ দেখছিলেন। নীলুদার কথায় সম্বিত ফিরে পেলেন। হ্যাঁ, বলছিলাম এইসব বই আপনি পড়েছেন? ও ওই আর কি। না, আসলে আমি মুর্শিদাবাদে একটা বাড়ি কিনেছি, তো নীলুবাবুর সাথে কথা হচ্ছিল। উনি বলছিলেন যে মুর্শিদাবাদ যাওয়া হয়নি কখনো, এরকম ইতিহাস মাখা জায়গা একটু ঘুরে দেখতে চান। তো আমি বললাম আমার বাড়ি তো আছে, আপনি থাকুন না যতদিন খুশি, কোনো অসুবিধা নেই। একদম গঙ্গার ধারে, নিরিবিলি পরিবেশ, বিশাল বাড়ি, বুঝলেন? কিন্তু সেখানে যে ঘটনাটি ঘটেছে সেটা অদ্ভুত। সপ্তাহখানেক আগে এক ভদ্রলোক আমার কাছে আসেন বাড়িটা ভাড়া নেওয়ার জন্য। আমি বাড়িটা আসলে গেস্ট হাউস করার পরিকল্পনা নিয়েছি। মানে ওই যে এখন সব হয়েছে না, হেরিটেজ বাড়িকে গেস্ট হাউস করার মতো, সেরকমই একটা প্ল্যান। যদিও এখনো রিনোভেশনের কাজ শুরু করিনি, তবুও ভদ্রলোক বাড়িটা চাইলেন, তো আমিও ওনাকে দিলাম। 1 মিনিট, হেরিটেজ বাড়ি বলছেন? বাড়িটা কি অনেক পুরনো? কত পুরনো সেটা বলতে পারবো না, তবে বেশ পুরনোই হবে। আমি তো ব্রোকারের মাধ্যমে কিনেছি, তবে বিশাল বাড়িটা। এমনকি আমি এখনো পুরো বাড়িটা ভালো করে ঘুরে দেখতে পারিনি। সন্দীপ তাকালো নীলুদার দিকে। পুরনো বাড়ি নিয়ে সন্দীপ খুবই উৎসাহী। সন্দীপের উৎসাহের কারণ খুব ভালো করেই নীলুদা বুঝতে পেরেছিল, তাই একটু হাসল। হ্যাঁ, তা যা বলছিলাম, আমি বাড়িটা ওনাকেই ভাড়া দিয়েছি। সামনের বেশ কয়েকটা ঘর বসবাসযোগ্য, একটু কম ভাড়া নিয়ে সেগুলো ভাড়ার জন্য দিয়েছিলেন। বিশেষ করে এই ভদ্রলোক বললেন যে উনি বাড়িটা 1 মাসের জন্য ভাড়া নেবেন, আর কোনো কেয়ারটেকারের প্রয়োজন নেই। ওনার রান্না উনি নিজেই করে নেবেন। আমাকে উনি টাকাও অ্যাডভান্স করে গেলেন। তারপর দিন সাতেকের মধ্যে শুনলাম ভদ্রলোক হাওয়া। হাওয়া মানে? হাওয়া মানে উনি সেখানে আর নেই। যদিও উনি গিয়েছিলেন ওই বাড়িতে, আমি কেয়ারটেকারের সঙ্গে কথা বলেছি। উনি কেয়ারটেকারকে জানিয়েছিলেন যে তার থাকার প্রয়োজন নেই। কেয়ারটেকার নিজের বাড়ি চলে গেছিল। 1 সপ্তাহ পরে আমার নির্দেশে বাড়ি এসে দেখে দরজার তালা খোলা, বাড়িতে কোনো লোক নেই। আচ্ছা। তার থেকেও অদ্ভুত যেটা হলো, কেয়ারটেকার আমাকে খবর দেওয়ার পর আমি সঙ্গে সঙ্গে ওখানে গিয়ে দেখলাম উনি গোটা বাড়ি তছনছ করেছেন। আর বলবেন না, আলমারি ভেঙে, দেওয়াল ফাটিয়ে, এমনকি যে দিকটা পুরনো সেই দিকটাও গিয়ে মাটি খুঁড়ে একাকার কাণ্ড। সে কি, আপনি পুলিশকে কিছু জানাননি? ওখানকার পুলিশকে বলেছিলাম, কিন্তু পুলিশ তো কোনো আর দায়িত্ব নিল না। পুলিশ বলল, আপনি বাড়ি ভাড়া দিয়েছেন, এটা তো আপনার উচিত ছিল বাড়ি দেখে রাখা। একটা ডায়েরি নিয়ে ছেড়ে দিয়েছে। কিন্তু উনি এসব করছিলেন কেন? বাড়িকে নিয়ে কোনো মিথ বা প্রবাদ কিছু আছে নাকি? প্রবাদ বলতে? মানে ধরুন, অনেক সময় থাকে না এসব পুরনো বাড়িতে গুপ্তধন। গুপ্তধন? না না না, সেরকম কিছুই নেই। আসলে ব্যাপারটা হলো, ফিরে এসে দেখলাম আমার নামে একটা চিঠি এসেছে। চিঠি? এই যুগে? হ্যাঁ, সেটাই তো আশ্চর্য। চিঠিটা মাত্র 1 লাইনের। লেখা আছে, প্রতাপগঞ্জের বিক্রম চৌধুরীকে যেন বাড়ি ভাড়া না দেওয়া হয়। যে ভদ্রলোক আপনার কাছে এসেছিলেন তার নাম বিক্রম চৌধুরী? না না, ভদ্রলোক তো নিজের নাম বলেছিলেন স্বরূপ ঘোষ। ইন্টারেস্টিং। এখানেই শেষ নয়, আরো আছে। আরো? গত পরশু এক ভদ্র মহিলা আমাকে ফোন করেন। তিনি ওই বাড়িটার ভাড়া চান, এবং অদ্ভুতভাবে তিনিও ভাড়া চান 1 মাসের জন্য। আচ্ছা, তা আপনি কি বললেন? আমি একটু ঝুলিয়ে রেখেছি, কিছু পরিষ্কার করে বলিনি। আমার ইচ্ছা উনি যখন ওখানে থাকবেন তখন আমার সাথে আপনারাও উপস্থিত থাকুন ওই বাড়িতে। বেশ, কিন্তু আপনি কেয়ারটেকারকে ওখানে থাকতে বলুন না, শুধু শুধু আপনি 1 মাস গিয়ে থাকবেন। তৃতীয় গন্ডগোল তো সেখানেই। তৃতীয় গন্ডগোল কি?
কেয়ারটেকার উধাও নাকি? না, লোকগুলো বাড়ি ছেড়ে দেওয়ার পর থেকে বাড়িতে নাকি ভূতের উপদ্রব শুরু হয়েছে। ভূতের উপদ্রব? কেয়ারটেকার বলছিল রাতে নাকি কে বাড়ির ভেতরে হেঁটে বেড়ায়, বিভিন্ন অদ্ভুত অদ্ভুত শব্দ শোনা যায়, কাদের কথার আওয়াজ শুনতে পায়। কেয়ারটেকার রাতে বাড়িতে থাকতে রাজি হচ্ছে না। আর বুঝতেই পারছেন, এরকম একটা প্রপার্টি যদি একেবারে ভুতুড়ে বলে বদনাম রটে যায়, তাহলে তো আর গেস্ট হাউস হিসেবে ব্যবহার করতে পারবো না। সেটা কেন? এখন তো ভূতের বাড়ির ভালো চাহিদা, বিভিন্ন জায়গা থেকে লোকে ছুটি কাটাতে যাচ্ছে ভূতের বাড়িতে। সে যাই হোক মশাই, ব্যাপারটা ভালো ঠেকছে না। নীলুদা সন্দীপের দিকে তাকিয়ে বলল, কিরে, যাবি নাকি একবার? যেতে পারি। আজকে তো শনিবার, সামনে শুক্রবার যাই। আমি দরকার হলে ল্যাপটপটা সঙ্গে নিয়ে নেব, ওখান থেকে কাজও করে দেবো। শনি রোববার ঘুরবো। ঠিক আছে। আর আপনি এক কাজ করুন, আপনি ভদ্রমহিলাকে বাড়ি ভাড়া দিয়ে দিন। ওনাকে বলুন আপনিও আসতে পারেন। ওনাকে 2-1 দিন থাকতে দিন, দেখুন উনি কোনো ভূতের উপদ্রবের অভিযোগ করছেন কিনা। আর যদি না করেন তাহলে বুঝবেন যে কেয়ারটেকারের সাথে আগের লোকের কোনো একটা যোগাযোগ রয়েছে বা গন্ডগোলটা অন্য জায়গায়। আপনি বলছেন উনি থাকাকালীন আমরা যাব? হ্যাঁ, আপনি ওনাকে বলে দিন যে 1টা বা 2টো ঘর যা চাইছেন তা ভাড়া দেওয়া হবে। আপনি যাবেন মাঝে মাঝে। বেশ, তবে তাই হোক। তাহলে শুক্রবার দিন ভোর ভোর আমি গাড়ি নিয়ে চলে আসব, একসাথে যাওয়া যাবে। বেশ বেশ, তাই হবে। চলুন একবার সিরাজের দেশে ভূতের সন্ধান করে আসি। 1603 সাল। বেয়ারারা জয়মা বলে পালকি কাঁধে নিয়ে হুম হুম না করতে করতে এগোতে লাগলো। ঠান্ডা বাতাসে তাদের বেশ ফুর্তি হচ্ছিল। দুজন মশালধারী সামনে পেছনে যেন নিজেদের ছন্দে আলো অন্ধকার কেটে এগিয়ে যাচ্ছিল। কিন্তু কিছু দূর যাবার পরেই করকর করে আকাশ একবার ডেকে উঠল। মুহূর্তেই সমুদ্রের ঢেউয়ের মতো গোটা আকাশ ঢেকে ফেলল এক রাশ কালো মেঘে। দিগন্ত নিবিড় অন্ধকারে আবৃত হলো। শুরু হলো বজ্রপাত। তীব্র বাতাসে চারপাশের গাছপালা আন্দোলিত হতে শুরু হলো। দেখতে দেখতে বৃষ্টি পড়তে শুরু করলো। যে যুবক ঘোড়ায় চড়ে যাচ্ছিল সে উচ্চ স্বরে সকলকে বলল, ওরে তোরা সবাই সামনে শিব মন্দিরের চত্বরে চল, সেখানেই আশ্রয় নেওয়া হবে। বেয়ারারা তাড়াতাড়ি ছুটতে লাগলো। তারা শিব মন্দিরের সামনে যেই এসেছে এমন সময় চারদিক কেঁপে উঠল হাড়ের এড়ে শব্দে। প্রস্তুত হওয়ার আগেই একদল ডাকাত আক্রমণ করে বসলো। বেয়ারারা শিব মন্দিরের সামনে পালকি ফেলে, অস্ত্র ফেলে, আতঙ্কে দিশেহারা হয়ে অন্ধকারের দিকে ছুটে পালালো। যারা পালালো তাদের মধ্যেও অনেকে অন্ধকারে আছাড় খেয়ে কিংবা গাছে ধাক্কা খেয়ে আহত হলো। সামনের অশ্বারোহী যুবকের কণ্ঠ থেকে একবার আর্তচিৎকার নির্গত হয়েছিল, কিন্তু ভীষণ দুর্যোগের মধ্যে সে আর্তচিৎকার গ্রামবাসীর কারোর কানে প্রবেশ করেছিল বলে মনে হয় না। বৃষ্টি আকাশ ভেঙে মুষলধারে ঝরতে লাগলো। যেমন সূচিভেদ্য অন্ধকার, তেমন মেঘের গর্জন শুরু হলো। দস্যুরাও সেই ভীষণ দুর্যোগে ত্রস্ত হয়ে পড়ল। তারাও নিকটবর্তী শিব মন্দিরের বারান্দায় গিয়ে দাঁড়ালো। বৃষ্টির ঝাপটা তাদেরকেও বিপর্যস্ত করে তুলল। তারা স্বর্ণময়ী সহ পালকি তুলে শিব মন্দিরের ভেতরে নিয়ে এলো। পালকির ভেতর থেকে ফুপিয়ে ফুপিয়ে কান্নার আওয়াজ শোনা গেল। দস্যুদের একজন তখন পালকির দরজা খুলে প্রদীপটা সামনে নিয়ে ধরল। হয়তো কাঁদবেন না, আমরা নারী হত্যা করি না, আমরা শুধু লুটপাট করে নিয়ে চলে যাব। বিনা বাক্য ব্যয়ে আপনার কাছে যা যা অলংকার আছে সেগুলো আমাদের হাতে তুলে দিন। কোনো উত্তর না পেয়ে একজন দস্যু পালকির দরজাটা খুলে দেবার জন্য হাত বাড়ালো। সঙ্গে সঙ্গে ভেতর থেকে বেরিয়ে আসা তলোয়ারের এক কোপে তার হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেল।
তলোয়ার হাতে পালকি থেকে বেরিয়ে এলো স্বর্ণময়ী। তোমরা কি ভেবেছো আমি অবলা এক নারী? আমি যথেষ্ট অস্ত্র শিক্ষা করেছি। এসো সামনে, এসো, দেখি কার সাহস আছে। মন্দিরের ভেতরে স্বর্ণময়ী তরবারি হাতে দাঁড়িয়ে, তাকে দেখাচ্ছিল মা ভবানীর মতো। এই রুদ্ররূপিণী স্বর্ণময়ীকে দেখে দস্যুরা একটু ইতস্তত করতে লাগলো। হঠাৎ করে এই সময় দরজায় ভীষণ পদাঘাত। পুরুষ কণ্ঠে গর্জন শোনা গেল, দরজা খোলো। অনতিবিলম্বে ভীষণ পদাঘাতে দরজার ভেতরের দিকের অর্গল ভেঙে পড়ল। প্রবেশ করল যোদ্ধা বেশে এক মুসলিম আগন্তুক। কম্পিত মশালের আলো আগন্তুকের মুখের উপর পড়ার ফলে তাকে দেখাচ্ছিল অত্যন্ত ভয়ানক। দস্যুরা কম্পিত কণ্ঠে প্রশ্ন করল, মহাদেবের মন্দিরে প্রবেশ করে কোন মুসলমান? কে তুমি? এখানে কেন? প্রাণে বাঁচতে চাইলে পলায়ন করো। এটি শিবের মন্দির, এখানে মুসলমানদের প্রবেশ। দস্যুর মুখের কথা শেষ হবার পূর্বেই মুসলিম যোদ্ধার ভীষণ তরবারির আঘাতে ওই দস্যুর মস্তক শরীর থেকে আলাদা হয়ে গেল। তখন প্রমাদ গুনল সকলে। একসঙ্গে তার উপরে ঝাঁপিয়ে পড়ল দস্যুরা। সেই যোদ্ধা সবার সাথে একা লড়াই করতে শুরু করলো। সুশিক্ষিত যোদ্ধার রণকৌশলের সামনে মাথা তুলে দাঁড়াতে পারল না দস্যুরা। ঝড়ের মুখে শুকনো পাতা যেমন উড়ে যায়, তেমন ওই মুসলিম যোদ্ধার অদ্ভুত রণকৌশলের সামনে উড়ে গেল দস্যুরা। কিছুক্ষণের মধ্যেই কয়েকজন দস্যু নিহত এবং বাকিরা জখম হলো। জখম দস্যুদের মন্দিরের ভেতরে রেখে বাইরে থেকে দরজা বন্ধ করে দিল সেই যোদ্ধা। দরজা বন্ধ করে দেওয়ার ফলে দস্যুরা আরও ভীত হয়ে পড়ল। সকাল হলেই গ্রামের লোকজন এসে পড়তে পারে। তারা বন্দী হলে কেদার রায় যে তাদের জীবন্ত মাটিতে পুঁতে রাখবেন সে বিষয়ে কিছু সন্দেহ নেই। তখন তারা মন্দিরের ভেতর থেকে করুণ কণ্ঠে বলে উঠল, হুজুর, হুজুর, আমাদেরকে আল্লাহর ওয়াস্তে মাফ করুন। আমরা শিক্ষিত, আমরা মায়ের নামে শপথ করছি আর জীবনে এমন কাজে লিপ্ত হব না। দস্যুদের কাতরোক্তি শুনে সৈনিক হুঙ্কার দিয়ে উঠলেন। তার হুঙ্কারে সবাই শিউরে উঠল। ওরে নরাধম, পাষণ্ড! তোদের মতো কাপুরুষকে বধ করে কোনো মুসলমান কখনো তার হাত কলঙ্কিত করে না। কিন্তু সাবধান, আর কখনো নারী হরণ বা এই ধরনের কোনো জঘন্য কার্যে লিপ্ত হবি না। এখন তোরা অস্ত্র শস্ত্র রেখে আমার সামনে দিয়ে বের হয়ে চলে যা। আমি তোদের অভয় দিচ্ছি। ঈশ্বর সর্বদা জেগে আছেন এটা বিশ্বাস করি। আমি খিজিরপুরের এই শাখা বিশেষ কোনো প্রয়োজনে মুরাদপুরে যাচ্ছিলাম, কিন্তু পরমেশ্বর একটি অপকর্ম আটকাতে কৌশলে আমাকে এদিকে নিয়ে এসেছেন। তাই আজকে চাঁদ রায়ের কন্যা রক্ষা পেল আর তোরা শিক্ষা লাভ ও শাস্তি ভোগ করলি। দস্যুরা 12 ভূঁইয়ার অন্যতম অধিপতি প্রবল প্রতাপশালী নবাব ঈশা খাঁর নাম শুনে আরও বিস্মিত এবং ভীত হয়ে পড়ল। কাঁদতে কাঁদতে বলল, হুজুর, হুজুর, আমাদের বেয়াদবি মাফ করুন। যদি আমরা হুজুরকে চিনতে পারতাম তক্ষুনি হুজুরের পায়ে আত্মসমর্পণ করতাম। আমাদেরকে মাফ করুন। এই বলে দস্যুরা অন্ধকারের মধ্যে দ্রুত পদে প্রস্থান করল। ঈশা খাঁ অতঃপর স্বর্ণময়ীর দিকে তাকালেন। স্বর্ণময়ী হাতের তরবারি নামিয়ে রেখে ঈশা খাঁর পদস্পর্শ করল। তারপর বলল, ভাগ্যে আপনি এসে পড়েছিলেন। সেজন্য পরমেশ্বরকে ধন্যবাদ দাও, সমস্ত তার কৃপা। আমি এমন যুদ্ধের কথা স্বপ্নেও ভাবিনি। আমি খানিকক্ষণ হয়তো লড়াই করতাম, সহজে আমি ছেড়ে দিতাম না। বিনা যুদ্ধে সূর্যাক্রমী দিনেও, কিন্তু ওদের সঙ্গে এতই লোকজন ছিল, কিছুক্ষণ পর হয়তো আমার মৃত্যুই নিশ্চিত ছিল। ও কথা বলো না। মন্দিরের দরজা ভেঙে আমি যখন ঢুকি তখন আমিও খানিকক্ষণের জন্য বিস্মিত হয়ে গিয়েছিলাম। মনে হলো দেবী ভবানী আমার সামনে দাঁড়িয়ে আছেন তার রুদ্র রূপে। আচ্ছা, তোমাদের এত রাত হলো কেন?
সঙ্গে কত লোক ছিল? প্রথমত নদীর ঘাটে অনেক দেরি হয়। কেন? ঘাট ভাঙা ছিল। সঙ্গে 4 জন বাহক, 2 জন মশালচি আর দাদা। তোমার দাদাও ছিলেন? মানে কেদার রায়ের ছেলে? তিনি কোথায়? তিনি ঘোড়ায় চড়ে আগে আগে যাচ্ছিলেন। তাকে দস্যুরা আক্রমণ করেনি? কেমন করে বলি বলুন তো, কয়েকবার তার চিৎকার শুনেছিলাম। সম্ভবত তিনি দূরে চলে গিয়েছিলেন। তোমাদের এতগুলো লোক ছিল, দস্যুরা আক্রমণ করলো কোন সাহসে? সকলেই ভীষণ অপ্রস্তুত আর ভীষণ ক্লান্ত ছিল। দস্যুরা আক্রমণ করবে কখনোই ভাবিনি। বিপদে পড়লে এই বেহারারা একবারই হতবুদ্ধি হয়ে যায়। আমি আপনার নাম অনেক শুনেছি। আপনি না থাকলে আজ আর রক্ষা ছিল না। কিন্তু তোমার দাদা কোথায় গেল? চলো একটু এগিয়ে দেখি। স্বর্ণময়ী সেই মুসলিম ঈশা খাঁর সঙ্গে মন্দিরের বাইরে বেরিয়ে এসে দেখতে এগোলো। এতক্ষণে বেয়ারারা আবার কোথা থেকে যেন এসে জড়ো হয়েছে। কিছু দূরে কেদার রায়ের পুত্রকে অচেতন অবস্থায় পাওয়া গেল। সম্ভবত যুদ্ধের প্রথম ক্ষণেই মাথায় আঘাত পেয়ে অচেতন হয়েছে। ঈশা খাঁ ব্যবস্থা করলেন, এই মন্দিরের কাছে চক্রবর্তীদের বাড়ি, তোমাদের ওখানেই পৌঁছে দিই। সকলে ঈশা খাঁর সঙ্গে সেই বাড়ির দিকে অগ্রসর হলো। তখনও গৃহকর্তা জেগে আছেন। সমস্ত ঘটনা তিনি শুনলেন। স্বর্ণময়ী অন্তঃপুরে রমণীদের দ্বারা আমন্ত্রিত হল। ঈশা খাঁ এবং সমস্ত লোকদের ভোজনের ব্যবস্থা করা হলো। কেদার রায়ের পুত্র বিনোদ রায়ের যথেষ্ট শুশ্রূষার ব্যবস্থা করা হলো। পরের দিন সকালে ঈশা খাঁ নিজে দাঁড়িয়ে থেকে স্বর্ণময়ীদের যাত্রা করিয়ে দিলেন। বর্তমান সময় মুর্শিদাবাদ। মরিয়ম অন্ধকার হবার সুযোগ খুঁজছিল। এই বাড়িতে ভূতের উপদ্রবের কথা সে শুনেছে। ভূতের ভয় তার নেই। সে এই বাড়িতে এসেছে একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে। তার কোনো এক পূর্বপুরুষ এই বাড়িতে কিছুদিন কাটিয়েছিলেন। তাদের বংশের পুরনো পুঁথিপত্র অনুযায়ী তিনি এখানে রেখে গেছেন একটি অতি মূল্যবান জিনিস। সেই জিনিসটা এমনই যে সেটা যার কাছে থাকে তার ভাগ্যের চাকা ঘুরতে থাকে। এমনকি ভারতবর্ষ পরাধীন হওয়ার পেছনে তিনি মনে করেন এই জিনিসটিই দায়ী। কারণ এই জিনিসটি যতদিন ভারতবর্ষের স্বাধীন নবাবের কাছে ছিল ততদিন ভারতবর্ষ স্বাধীন ছিল। ইংরেজ বণিকদের সাথে পলাশির যুদ্ধে হার এবং তারপরেই এই জিনিসটি হারিয়ে ফেলা, এই দুটোই সম্বন্ধযুক্ত বলে তিনি মনে করেন। অনেক খোঁজ করে এই বাড়িটার সন্ধান পেয়েছে মরিয়ম। প্রথমে যে ভদ্রলোককে ফোন করেছিল ভাড়া নেওয়ার জন্য তিনি থাকেন হায়দ্রাবাদে। তিনি আবার খবর দিলেন তার দাদাকে, যিনি থাকেন এই মুর্শিদাবাদে। তার থেকে মরিয়ম নম্বর পায় সেই ভদ্রলোকের যিনি এই বাড়িটি কিনেছেন। সেই ভদ্রলোকের থেকে বাড়িটি ভাড়া নিয়ে মরিয়ম কয়েকদিন আগে এসে এখানে উঠেছে। তবে ভদ্রলোক বলেছেন এই বাড়িতে নাকি আগে কারা ভাড়া এসেছিল এবং গোটা বাড়ি নাকি তারা তছনছ করে চলে গেছে। তাই ভদ্রলোক ভাড়া দিতে একটু দ্বিধাগ্রস্ত ছিলেন। তবে মহিলা বলেই হয়তো তার অনুরোধ ফেলতে পারেননি। তবে ভদ্রলোক শর্ত দিয়েছেন যে তিনি ভাড়া দেবেন, কিন্তু মাঝে মাঝে এসে তদারকি করে যাবেন। তাতে মরিয়মের কোনো আপত্তি নেই। কিন্তু সে যেটা চিন্তা করছে, আগে কারা ভাড়া নিতে এসেছিল এবং তারা তছনছি বা করল কেন। হাতে সময় বেশি নেই। মরিয়মকে দ্রুত কাজ শুরু করতে হবে। যেটাকে রেফারেন্স হিসাবে ইউজ করছে মরিয়ম, তার সব ডিটেলসগুলো পরিষ্কার হয়ে এসেছে। আগের দিন সে জিনিসটার আনুমানিক লোকেশন বুঝতে পেরেছে। আজ রাতেই কাজ হাসিল করতে হবে। যে নকশাটা সে নিয়ে এসেছে সেইটা অনুযায়ী বাড়ির পিছন দিকটায় যেতে হবে মনে হচ্ছে।
নতুন বাড়ির পিছন দিকটা পুরনো। ওইখানে একটা টর্চ নিয়ে মরিয়ম গেল। পুঁথিতে এত সহজভাবে বর্ণনা দেওয়া আছে জায়গাটার, হাতে পেলে অন্ধ লোকও জিনিসটা খুঁজে বার করতে পারে। আসলে একটা জিনিস বলাও ভুল, জিনিস রয়েছে দুটো। তার মধ্যে একটা যেমন সৌভাগ্যের প্রতীক, অপরটা তেমনি ঐতিহাসিক মূল্য সম্পন্ন। লেখা অনুযায়ী জায়গাতে পৌঁছে মরিয়ম বুঝতে পারল তার অনুমানটা একদমই ঠিক। সে দুপুরের দিকে একবার এখানে এসেছিল, তখনই সে বুঝতে পেরেছিল নদীর জোয়ারের জল এই অংশটাকে ঢেকে দেয়। সুতরাং সে অপেক্ষা করছিল কখন ভাটা শুরু হয়। শ্যাওলা মাখা সিঁড়িগুলো ঠেকলো পায়, তার মানে এই অবধি জল উঠে আসে। ধীরে ধীরে পা টিপে টিপে টর্চের আলোয় নামতে লাগলো মরিয়ম। পুরনো লেখা অনুযায়ী প্রথম জিনিসটা থাকা উচিত অনেক আগেই, কোনো একটা সরু গলির ভেতরের একটা ঘরে। কিন্তু যেটার জন্য মরিয়ম এত দূরে এসেছে সেটা কোথায় আছে? সামনে একটা লোহার ঢাকনা দেওয়া সিঁড়ি। এইটা সরিয়ে মরিয়ম নামতে লাগলো আস্তে আস্তে। সে যে ঘরটায় এসে পৌঁছলো সেখানে গোড়ালি অবধি জল। মরিয়ম বুঝতে পারল নকশা অনুযায়ী যে ঘরে পৌঁছনোর কথা, সে এসে পৌঁছেছে তার পাশের ঘরে। ভাঙা ইটের দেওয়াল রয়েছে মাঝখানে। সেখান থেকে টর্চের আলো ফেলে এদিক ওদিক দেখার চেষ্টা করতে লাগলো। কোনো রকমে আরেকটু এগোতে পারল। আরে ওই তো, টর্চের আলো ফেলতেই ঝকঝক করে উঠল জিনিসটা। কিন্তু এ কি, এ কেমন ব্যাপার? সে বুঝতে পারল ওটা যে জায়গায় রয়েছে সেখান থেকে ওটাকে আনতে গেলে এই দেওয়ালটা ভাঙতেই হবে, কারণ ওই ঘরে ঢোকার আসল রাস্তা বন্ধ হয়ে গেছে। কিন্তু এই দেওয়ালটা ভাঙা মরিয়মের পক্ষে সম্ভব নয়, কারণ এই দেওয়াল ভাঙলে পুরো ছাদটাই নেমে আসবে। এমনিতেই এই দিকটা হেলে রয়েছে, আর ছাদ নেমে আসলে তো পুরো বাড়িটাই জলের তলায় চলে যাবে। সে বুঝতে পারল অন্য কোনো পরিকল্পনা করতে হবে। কিন্তু জিনিসটা যে এত সহজে দেখতে পাবে মরিয়ম এটা ভাবেনি। বারবার টর্চের আলো ফেলে সে দেখতে লাগলো। খানিকক্ষণ পরে বুঝতে পারল যে জায়গাটায় সে দাঁড়িয়ে আছে জায়গাটা আসলে নদীর মধ্যে। মানে যখন জোয়ার থাকে তখন এই জায়গাটাকে কেউ দেখতে পাবে না। এই জন্যেই জিনিসটার গায়ে অল্প অল্প শ্যাওলার ছাপ বোঝা যাচ্ছে। এত কাছে, কিন্তু তবু কত দূরে। একটা দীর্ঘশ্বাস ফেলল মরিয়ম। এর জন্যেই সে এসেছিল। একবার দু একটা ইট সরানোর চেষ্টা করল মরিয়ম। একটা ইট সরাতেই উপর থেকে একটা বড় চাঙড় খসে পড়ল। সাহস পেল না মরিয়ম। তাও তো জিনিসটা এখনো দেখা যাচ্ছে। ছাদটা যদি ধসে পড়ে ওটা চিরকালের জন্য নদী গর্ভে বিলীন হয়ে যাবে, আর কোনো দিনই দেখা যাবে না। ফিরে চলল মরিয়ম। এবার লক্ষ্য অন্য জিনিসটা। সেটা একদমই খুঁজতে হলো না। বর্ণনা অনুযায়ী ঘরের দেয়ালের একটা কুলুঙ্গিতে রাখা ছিল। জিনিসটা মরিয়ম হাতে নিল, যেন একটা শিহরণ খেলে গেল। জিনিসটার প্রাচীনত্ব অনুভব করে সে শিহরিত হলো। তার এই ৩-৪ দিনের পরিশ্রম সফল। জিনিসটা হাতে নিয়ে পা টিপে টিপে নিজের ঘরে ফিরে এলো মরিয়ম। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। তার পরিশ্রম সার্থক হয়েছে। কালই সে ফিরে যাবে। জিনিসটাকে একটা ব্রাউন পেপারে মুড়ে সুটকেসে ঢুকিয়ে নিল। সে যে ভয় পাচ্ছিল যে অন্য কোনো দিক থেকে বিপদ আসতে পারে, সেই ভয় ছিল অমূলক। সুতরাং সে অনেকটাই নিরাপদ। কাল শুধু সকাল সকাল বেরিয়ে পড়তে পারলেই হলো। গভীর রাত। হঠাৎ মরিয়মের মনে হলো বাইরে যেন কার একটা পায়ের আওয়াজ। মরিয়ম কোনোদিনই ভূতে বিশ্বাস করে না। টর্চটা নিয়ে সে বাইরে বেরোলো। মনে হলো বাইরে যেন কিছু লোক মাটি খোঁড়াখুড়ি করছে। ঘরের দরজায় তালা দিয়ে মরিয়ম এগিয়ে গেল সেদিকে।
সোজাসুজি টর্চের আলো ফেলল লোকগুলোর দিকে। তোমরা কারা এখানে? একটু ইতস্তত করে লোকগুলো এদিক ওদিক দেখল, তারপরে পাঁচিল টপকে পালালো। একটু অবাক হয়ে গেল মরিয়ম। এরকম কখনো দেখেনি সে। তবে কি তার ধারণা ভুল ছিল? সত্যিই কি এই বাড়িতে কোনো গুপ্তধন আছে? এটা নিয়ে বেশ কিছু জায়গায় আলোচনা সে শুনেছে। আর ভাববার সময় পেল না মরিয়ম। ততক্ষণে তার পেছনে দুজন লোক এসে দাঁড়িয়েছে। শক্ত হাতের বাঁধনে বাঁধা পড়ল তার মুখ। একটা তীব্র গন্ধ। খানিকক্ষণের মধ্যেই চোখের সামনে সব অন্ধকার হয়ে এলো। সাল। তোমাকে আমি আবার বলছি প্রতাপ, মুঘলদের সঙ্গে এইভাবে গন্ডগোল পাকিও না। আহা কাকা, আপনি বুঝছেন না। আমি মুঘলদের সঙ্গে কোনো গন্ডগোল পাকাতে চাইনি। আমি শুধু আমাদের স্বাধীনতা দাবি করেছি। আমি নিজেকে স্বাধীন রাজা বলে মনে করি। আমি মুঘলদের কোনো রকম কর দিতে বাধ্য থাকব না, এটাই আমার বক্তব্য। আমি তো সেটাই তোমাকে করতে বারণ করছি। শোনো, আমি বসন্ত রায়, এই অঞ্চলের মানে যশোরের অধিপতি। মানে? আজ তুমি নামে রাজা হলেও এখনো তোমার লোকেরা বসন্ত রায়ের ভাইপো বলেই জানে। আমি যখন তোমাকে বারণ করছি তাহলে তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। কী কারণ আছে সেটাই তো জানতে চাইছি। কিসের ভয়? দেখো, মূল ব্যাপারটা হচ্ছে কূটনৈতিক। আমরা যদি এখন মোগলদের সঙ্গে বিরোধিতা শুরু করি তাহলে মোগলরা আমাদের আক্রমণ করবে। করুক, আমরা কি লড়াইতে ভয় পাই নাকি? হ্যাঁ, তুমি বুঝতে পারছো না, ওদিক থেকে আরকানরাজ কিন্তু যে কোনো সময় যে কোনো দিন আমাদের আক্রমণ করতে পারে। শুনলাম নাকি সন্দ্বীপে ওরা আক্রমণ করেছিল, কেদার রায় তাদের আটকে ছিল। আবার ওদিকে আছে পর্তুগিজরা। পর্তুগিজরাও কিন্তু যে কোনো মুহূর্তে যশোর আক্রমণ করতে পারে। ত্রিমুখী আক্রমণের ঠেলা তুমি সামলাতে পারবে তো? কাকা দেখুন, এই কেদার রায়ের নাম আমরা বারবার শুনছি। ওকে সত্যি খুব পরাক্রমশালী, নাকি ওই ভাগ্যের জোরে মোগলদের সঙ্গে একটি যুদ্ধ জিতে গেছে? পরাক্রমশালী তো বটেই। এই কেদার রায় কিন্তু নিজেদের স্বাধীন বলে ঘোষণা করে দিয়েছে। আমি সেই জন্যই বলছি, আমাদের স্বাধীন রাজ্য হিসেবে ঘোষণা করতে বাধা কোথায়? তুমি ভুল করছো। ওর দাদা ওর সপক্ষে রয়েছে। পর্তুগিজদের সাথে ওদের সম্পর্ক ভালো। পর্তুগিজদের কারভেলো ওদের নৌসেনার প্রধান। এছাড়াও সমর্থন রয়েছে ঈশা খাঁর। হ্যাঁ, আমিও শুনেছি যে এই ঈশা খাঁ নাকি খুব প্রতাপশালী আর বীর। আমিও তাই শুনেছি প্রতাপ। ঈশা খাঁর সামনে তরবারি হাতে দাঁড়ানোর মতো ক্ষমতা নাকি ভারতবর্ষে কারণ নেই। বটে। আমার মতে তুমি স্বাধীনতা অর্জন করতে চাইলে কেদারের মতো একখানা সম্মিলিত বাহিনী গঠন করো। প্রতাপাদিত্য আর কেদার রায় যদি একত্রিত হয় তাহলে ভারতবর্ষের কোনো শক্তি নেই যে তোমাদের আটকাবে। মোগল বাহিনীও তোমাদের সমঝে চলবে। কিন্তু এখন মুঘলদের সরাসরি বিরোধিতা করার মানে তাদেরকে আক্রমণে প্ররোচনা দেওয়া এবং যুদ্ধ ঘোষণা করা। এই পরিস্থিতিতে যুদ্ধ ঘোষণা করলে আমাদের জয় হতেও পারে, আবার নাও হতে পারে, কিন্তু লোকক্ষয় আর অর্থক্ষয় নিশ্চিত। এই সিদ্ধান্ত কি আমাদের এখন নেওয়া উচিত? আপনি হয়তো ঠিকই বলেছেন কাকা, কিন্তু বিক্রমপুরের মতো একটা ছোট্ট জায়গা নিজেদের স্বাধীন ঘোষণা করে দিল আর যশোর এখনো পারল না। এটাই যে আমার মনে কষ্ট দিচ্ছে। তার উপরে আগের যুদ্ধেও আমরা মানসিংহের সঙ্গে যুদ্ধ না করে বশ্যতা স্বীকার করেছিলাম, সেটাও আপনার পরামর্শে। কিন্তু কেদার রায় মোগলদের সঙ্গে যুদ্ধ করেছিল এবং যুদ্ধ করে তাদের হারিয়েও দিয়েছিল। আমরাও তো যুদ্ধ করতে পারতাম। কেন যে এই বশ্যতা স্বীকার করলাম? ওটাকে বশ্যতা স্বীকার বলে না প্রতাপ, ওকে বলে সন্ধি। ওই একই কথা হলো। ভুলে যেও না, আমি এতদিন ধরে রাজত্ব চালাচ্ছি। রাজনীতি আমি তোমার থেকে অনেক বেশি ভালো বুঝি। প্রতাপাদিত্য আর কিছু বললেন না। এই সময় একজন রাজকর্মচারী এসে অভিবাদন করে দাঁড়ালো।
হ্যাঁ বলো, কি বলবে? মহারাজ, শ্রীমন্ত এসেছে। শ্রীমন্ত? আচ্ছা বেশ, আসতে বলো। শ্রীমন্ত কে প্রতাপ? কাকা, এই শ্রীমন্ত হলো কেদার রায়ের একজন কর্মচারী। সে এখানে কি করছে? আসলে কাকা, আমার মনে হচ্ছে যে এই কেদার রায়ের জয়ের পিছনে কোনো অলৌকিক কারণ আছে, তাই আমি একে ডেকে পাঠিয়েছিলাম। এ কেদার রায়ের ওপর অসন্তুষ্ট। টাকার লোভে মানুষ সবকিছুই করতে পারে কাকা। প্রতাপ, ভুল করছো। হিংসার বশে তুমি কেদারের সৈন্যবাহিনীতে ছিদ্র করতে চাইছো। এটা কিন্তু আমাদের সবারই পতনের কারণ হতে পারে। আপনি মোগলদের সঙ্গে যুদ্ধ করতে চাইছেন না, আমি কিন্তু কিছু বলছি না। আপনি আমাকে আমার মতো কাজগুলো করতে দিন। আমি কারোর সাম্রাজ্যে হস্তক্ষেপ করব না। আমি শুধু জানতে চাই যে কি দ্বারা বা কিসের জোরে এই যুদ্ধ জিতল ওইটুকু একটা পুচকে রাজ্যের রাজা। এই শ্রীমন্ত বলেছে সে একটা গোপন কথা জানে। আমি সেটা জানার জন্যই একে ডেকে পাঠিয়েছি। যা ভালো বোঝো তাই করো, আমি এসবের মধ্যে থাকবো না। এই বলে বসন্ত রায় চলে গেলেন। একটা দীর্ঘশ্বাস ফেললেন প্রতাপাদিত্য। ইতিমধ্যে সামনে এসে দাঁড়িয়েছে শ্রীমন্ত, কেদার রায়ের অন্যতম রাজকর্মচারী। শ্রীমন্ত, তোমাকে যা জানতে বলেছিলাম জানতে পেরেছ? মহারাজের জয় হোক। আমি যেটুকু বুঝতে পেরেছি মহারাজ, কেদার রায়পুরের যুদ্ধটায় তার দাদা চাঁদ রায় আর ঈশাখার সাহায্যেই জিতেছে, আর তার উপর পড়েছে দেবী শিলাময়ীর আশীর্বাদ। দেবী শিলাময়ী? হ্যাঁ, বিক্রমপুরের কুলদেবী শিলাময়ী ভীষণ জাগ্রত দেবী। আমার যশোরের শরীর থেকেও বেশি জাগ্রত? তা বলতে পারবো না মহারাজ, কিন্তু শুনেছি এই শিলাময়ীর মূর্তি নাকি কুড়িয়ে পেয়েছিলেন মহারাজের পূর্বপুরুষেরা। তারপরে স্বপ্নে দেবী দর্শন দেন এবং তিনি বলেন, যতদিন না নিজে থেকে তাকে তাড়িয়ে দেওয়া হচ্ছে তিনি এই রাজ্যেই অধিষ্ঠান করবেন এবং এই রাজ্যের কোনো রকম সমৃদ্ধির অভাব হবে না। কিন্তু ঈশা খাঁ তো একজন মুসলিম, তার এই রাজ্য অবাধ প্রবেশ আর রাজাকে সাহায্য, এগুলো তোমাদের দেবী মেনে নিচ্ছেন? আপনি ঈশা খাঁকে চেনেন না, তাই এরকম কথা বলছেন। ঈশা খাঁর মতো ধার্মিক মুসলিম এবং হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধাশীল খুবই কম দেখা যায়। তবে তোমাদের রাজ্যের প্রতিপত্তি এই দেবী শিলাময়ীর আশীর্বাদে? হ্যাঁ মহারাজ। আচ্ছা শ্রীমন্ত, তোমার কেদার রায়ের বাহিনীতে প্রভাব প্রতিপত্তি কতটা? আগে তো আমার বেশ রমরমা ছিল মহারাজ, কিন্তু কার্বলো আসার পর থেকে কেদার রায় যেন আমাকে আর পাত্তাই দেয় না। এখন যে কোনো যুদ্ধের প্রস্তুতি বলুন, সব কিছুতেই দুই ভাই নিজেরাই পরামর্শ করেন, আর দরকার পড়লে কার্বলো এবং ঈশা খাঁর পরামর্শ নেন। তুমি আমাকে সাহায্য করবে শ্রীমন্ত? কি বিষয়ে মহারাজ? গোটা বাংলা জুড়ে একাধিপত্যের জন্য। তবে তো আপনাকে কেদার রায়ের সাথে হাত মেলাতে হবে। প্রতাপাদিত্য দরকার হলে শয়তানের সাথে পর্যন্ত হাত মেলাতে রাজি আছে, কিন্তু এক্ষেত্রে তার খুব একটা প্রয়োজন হবে না। ওই শিলাময়ীর মূর্তি আমার চাই। আমার কাছে যশোরেশ্বরীর মূর্তি আছে, তার সঙ্গে যদি এই শিলাময়ীর মূর্তি প্রতিষ্ঠা করতে পারি তাহলে আমি হয়ে উঠব মহারাজাধিরাজ। কি বলছেন মহারাজ? এ কিভাবে সম্ভব? তুমি শিলাময়ীর মূর্তি ভালো করে দেখেছ? হ্যাঁ, তা দেখেছি মহারাজ। আমি রাজ্যের সেরা কারিগরকে তোমার সাথে লাগাবো। তুমি তাকে সাহায্য করবে মূর্তির অবিকল আরেকটি মূর্তি তৈরি করতে। সময় সুযোগ বুঝে মূর্তি দুটো বদলে দেবে। আসল মূর্তি চলে আসবে আমার কাছে, আর নকল মূর্তি থাকবে ওই কেদার রায়ের কাছে। তারপর আমিও দেখব কেমন করে যুদ্ধ জেতে মহারাজ। বড় কঠিন কাজ মহারাজ, এই পাপ কাজ আমি কিছুতেই করতে পারবো না। এ কাজ একমাত্র তোমায় করতে হবে শ্রীমন্ত, নইলে এখান থেকে তুমি আর ফিরে যেতে পারবে না। আর তোমার রাজা কেদার রায় নিশ্চয়ই জানেন না যে তুমি এখানে এসেছো। আমি রটিয়ে দেব যে তুমি একজন গুপ্তচর হয়ে কেদার রায়কে ধ্বংস করতে এসেছিলে, আর তারপরেই আমার হাতে ধরা পড়েছ। এছাড়া তোমার পরিবারের কথাও ভাবো, একটু বুদ্ধিমানের মতোই না হয় কাজটা করো, কেমন? শ্রীমন্ত প্রতাপাদিত্যের চোখে দেখতে পায় এক
ক্রূর হাসি। মোগলদের যে করেই হোক আটকাতেই হবে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে মোগলদের আটকে কেদার রায় হয়ে উঠতে পারে বাংলার সর্বে সর্বা। সেটা আমি হতে দিতে পারি না। মোগলদের আমি আটকাবো, একমাত্র আমি, শুধু প্রতাপাদিত্য। আর আমি হব বাংলার শ্রেষ্ঠ সম্রাট। বর্তমান সময়। কিন্তু যেরকম প্ল্যান করা হলো ঠিক সেরকম হলো না। বৃহস্পতিবার রাতে নীলুদার ফোন দেখেই সন্দীপ বুঝতে পারল যে কিছু একটা গোলমাল হয়েছে। নইলে নীলুদা ফোন করছে, এই ঘটনা খুব কমই ঘটে। হ্যাঁ বলো, কি হয়েছে? কাল সকালে কলকাতা স্টেশনে চলে আসিস। কেন? আজ সকালে অরুণবাবু ফোন করেছিলেন। ওনার মুর্শিদাবাদের বাড়িতে ওখানে কি সব গন্ডগোল হয়েছে। সম্ভবত গুপ্তধন নিয়ে গুজব রটেছে, বুঝলি। তার ফলে ভিড় জমা হয়ে গেছে বাড়ির সামনে। লোকজন বাড়ির ভিতরে ঢুকে পড়ার চেষ্টা করছে। কোনো রকমে পুলিশ দিয়ে ঠেকানো হয়েছে। পুলিশ ওনাকে যেতে বলেছে। উনি আমাদের আজ যেতে বলছিলেন, কিন্তু তোর তো আজকে হবে না, তাই উনি গাড়ি নিয়ে চলে গেছেন। আমাদের বলেছেন যত তাড়াতাড়ি সম্ভব চলে আসতে। একটু অবাক হলো সন্দীপ। গুপ্তধনের গুজব? কি ব্যাপার বলো তো? সেটাই তো বুঝতে পারছি না। মহিলা ভাড়াটে কি পৌঁছে গেছে? সেটা জানি না, অত কথা তো হয়নি। পৌঁছানোর পরে ফোন করেননি? একবার করেছিলেন, কিন্তু কিচ্ছু শুনতে পাইনি, এত আওয়াজ। আচ্ছা, তো কালকে কখন কলকাতা স্টেশন? সকাল 6টার মধ্যে চলে আয়, হাজারদুয়ারি এক্সপ্রেস। টিকিট হয়ে গেছে? চিন্তা নেই। এর মধ্যে পেয়ে গেলে? হ্যাঁ, এই সময় কে মুর্শিদাবাদ যায়। আচ্ছা ঠিক আছে। ফোনটা রেখে সন্দীপ ভাবতে লাগলো ব্যাপারটা। মনে হচ্ছে বেশ গোলমেলে ব্যাপার। অদ্ভুত ভাড়াটে, ভূতের উপদ্রব, গুপ্তধনের গুজব। কি যে হচ্ছে, যাই হোক, গিয়েই দেখা যাক। পরের দিন কলকাতা স্টেশনে পৌঁছে সন্দীপ দেখল যে নীলুদা তার আগেই পৌঁছে গেছে। চল উঠে পড়। কলকাতা স্টেশনে সন্দীপ কখনো আসেনি। সাজানো গোছানো স্টেশন হলেও লোকেশনটা খুব বাজে। হাজারদুয়ারি এক্সপ্রেসের থেকে একটু দূরের প্ল্যাটফর্মে একটা রঙিন ট্রেন দাঁড়িয়ে আছে। ওটা কি ট্রেন গো নীলুদা? ওটা হচ্ছে মৈত্রী এক্সপ্রেস, বাংলাদেশ যায়। আরে সাব্বাস, চলো বাংলাদেশ ঘুরে আসি। এই যাই হোক, ট্রেনে উঠে সন্দীপ বলল, আচ্ছা এবার বলো তো ব্যাপারটা কি? ব্যাপারটা গুরুতর রে। কেন? কাল রাতের দিকে অরুণবাবু ফোন করেছিলেন। শুনলাম যে মহিলাটি ভাড়া নিয়ে আসার কথা ছিল তিনি নাকি এসেছিলেন 2-3 দিন আগে। কাল থেকে তাকে দেখা যাচ্ছে না। আর গুপ্তধনের গুজবটা কিভাবে ছড়িয়েছে জানি না, কিন্তু বাড়ির চারিদিকে বেশ ভালো রকম খোঁড়াখুঁড়ির চিহ্ন পাওয়া গেছে। কেয়ারটেকারের বক্তব্য অনুযায়ী সেদিন মানে গতকাল সকাল থেকে নাকি 1-2 করে লোক কোদাল শাবল এসব নিয়ে বাড়ির ভিতরে ঢোকার চেষ্টা করে এবং আশেপাশে ঘোরাঘুরি শুরু করে। ধীরে ধীরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই সেই ভিড়টা ক্রমশ বাড়তে থাকে। একসময় কেয়ারটেকারের উপরে চাপ তৈরি করে যে বাড়ির ভিতরে ঢুকতে দিতেই হবে। তখন আর কিছু না পেয়ে সে অরুণবাবুকে ফোন করে। অরুণবাবু থানায় জানান, আর এরপরে পুলিশি ব্যবস্থা করে লোকেদের ওখান থেকে সরানো গেছে। তবে অরুণবাবুকে বেশ কিছু জেরার মুখে পড়তে হয়েছে। সেই মহিলা? তার কোনো খবর পাওয়া যায়নি। ব্যাপারটা সন্দেহজনক। সে তো বটেই। তোমার কি মনে হচ্ছে, এটা কি সত্যি কোনো গুপ্তধন সংক্রান্ত? সেটা এখনো বলার মতো সময় আসেনি। তবে বাড়িটা কত বছরের পুরনো
বাড়ির ইতিহাস কি, সেখানে গুপ্তধন থাকা আদৌ সম্ভব কিনা, এগুলো তো ভাবতে হবে। কিন্তু তার থেকেও যে প্রশ্নটা আমার মাথায় উঁকি দিচ্ছে, কি প্রশ্ন? হঠাৎ করে এখন এই ঝামেলাটা কেন? মানে? মানে অরুণবাবু বাড়ি কিনেছেন বেশ কয়েক বছর হয়ে গেল, হঠাৎ করে এই ভাড়াটের বাড়াবাড়ি কেন? আর গুপ্তধন খোঁজার গুজবটাই বা কেন? সব অদ্ভুত ঘটনাগুলো এখন একসাথে ঘটছে কেন? এমন কোনো ঘটনা কোথাও কি ঘটেছে যার ফলে এই বাড়ির প্রতি সবার নজর পড়েছে? ভাবতে হবে। সেটা ঠিকই বলেছো। আচ্ছা, এটা তো অরুণবাবুকে জিজ্ঞাসা করলেই হয়। এটা তো জিজ্ঞাসা করতেই হবে। ঘণ্টা চারেক পর সন্দীপরা এসে পৌঁছল মুর্শিদাবাদ। অরুণবাবু স্টেশনে অপেক্ষা করছিলেন। সন্দীপদের দেখেই প্রায় দৌড়ে এলেন। আরে আসুন আসুন আসুন, কি অবস্থা বলুন তো? কি ব্যাপার বলুন তো, কি হয়েছে? চলুন যেতে যেতে বলছি। স্টেশনের বাইরে ভদ্রলোকের গাড়ি রাখা ছিল। গাড়িতে চড়ে ভদ্রলোক বলতে শুরু করলেন, আরে আর বলবেন না, কোত্থেকে রটে গেছে যে এই বাড়ির নিচে নাকি গুপ্তধন আছে, আর দলে দলে লোক বাড়ির ভেতরে ঢুকতে চায়। বাড়ির সামনে জমিতে এক গাদা গর্ত খোঁড়া, এখানে ওখানে দেওয়াল ভাঙা। সেগুলো কি ওই লোকেরাই করেছে, নাকি আপনার ওই ভদ্রমহিলা যিনি ভাড়ায় এসেছিলেন তিনি করেছেন? না, এগুলো করেছে বাইরেরই লোক। আর আপনার ওই ভাড়াটে ভদ্রমহিলা, ওর কোনো খোঁজ পেলেন? না, কোথায় যে উধাও হয়ে গেলেন। মানে আপনি ওনাকে এখনো চোখে দেখেননি? না, গত মঙ্গলবার দিন উনি ওখানে এসছিলেন। কেয়ারটেকার তো বলল যে ভদ্রমহিলার সামনের দিকে একটা ঘরেই থাকতেন, সকাল হতেই বেরিয়ে যেতেন, ফেরার ঠিক থাকতো না। ভদ্রমহিলা যে উধাও সেটা জানলেন কি করে? সেটা কেয়ারটেকার বলল। যেদিন সকালে গন্ডগোল শুরু হয় সেদিন ওই ভদ্রমহিলাকেও দেখেনি। আগের দিন কি ফিরেছিলেন? আমি জিজ্ঞেস করেছিলাম, সেটা বলতে পারল না। ভদ্রমহিলার জিনিসপত্র কিছু রয়েছে? হ্যাঁ, সেটাই তো সবচেয়ে বড় আশ্চর্যের কথা। ভদ্রমহিলার সাথে ছিল একটা সুটকেস আর একটা পিঠে ব্যাগ। এগুলো কিন্তু ঘরের মধ্যে এখনো রয়েছে। আপনারা ঘর খুলেছিলেন? বাধ্য হয়ে খুলতে হয়েছিল। আসলে ব্যাপার কি, চারিদিকে এত গোলমাল, আমি তো বুঝতে পারছি না ভদ্রমহিলা আছেন না গেছেন। সুটকেসটা আছে দেখেই আমরা বুঝতে পারলাম যে উনি স্বেচ্ছায় অন্তত গা ঢাকা দেননি। হয়তো কোনো কাজে বাইরে গেছেন, কয়েকদিন পরে ফিরে আসবেন। রহস্য রহস্য, বুঝলি সন্দীপ? এটা কি শুরু হলো বলুন তো মশাই? সেটাই তো। আচ্ছা, ভালো কথা, ভূতের উপদ্রবের কি খবর? এই দেখুন, গোলমালে কেয়ারটেকারকে জিজ্ঞেস করতেই ভুলে গেছি। কিন্তু আমি তো কাল রাতে ছিলাম, আমি তো সেরকম কিছুই টের পাইনি। এখন লোকজন আসছে? বাড়িতে পুলিশ পোস্টিং করা আছে, আসতে সাহস পাচ্ছে না। তবে গ্রামের লোক তো বুঝতেই পারছেন, এদিক থেকে ওদিক থেকে উকিঝুঁকি দিচ্ছে। পাঁচিল টপকে ঢোকার চেষ্টা করেছে। বাড়ির চারদিকে পুলিশ রয়েছে। একটা জিনিস বলুন তো, আপনি তো এই বাড়িটা কিনেছেন বছরখানেক হয়ে গেল। বছরখানেক, 2 বছর হয়ে গেছে। এতদিন বাড়িটায় কিছু হয়নি, হঠাৎ করে এই আক্রমণের বাড়বাড়ন্ত কেন? সেইটাই তো বুঝতে পারছি না। এই বাড়িটা নিয়ে সাম্প্রতিককালে কিছু লেখা টেখা হয়েছে কোনো খবরের কাগজে, বা ধরুন টিভিতে এই নিয়ে কিছু বেরিয়েছে? দেখুন, আমি অত খবর রাখি না, তবে সেরকম কিছু হয়েছে বলে কারোর কাছে শুনিনি। বেশ, বাড়িটা তাও আনুমানিক কত বছরের পুরনো হবে? কোনো আন্দাজ নেই, তবে বাড়ির চেহারা দেখে মনে হয় 100 হবে। 100 হবে, হ্যাঁ। বুঝলাম। আসলে কি জানেন তো, মুর্শিদাবাদ তো একসময় বাংলার রাজধানী ছিল। বিশেষ করে সিরাজউদ্দৌলা, পলাশির যুদ্ধ, সবই তো এই মুর্শিদাবাদকে কেন্দ্র করে। গুপ্তধনের ব্যাপারটা ছড়াবে খুব তাড়াতাড়ি। এমনকি বেশ কিছু জায়গায় নবাবী আমলের 2-1 স্বর্ণ মুদ্রা, এটা ওটা বিভিন্ন জিনিস পাওয়া গেছে, যেটা এরকম পুরনো শহরের পক্ষে খুবই স্বাভাবিক।
তাই হয়তো কোথাও একটু গুপ্তধন পাওয়া গেছে শুনলেই লোকে একেবারে ঝাঁপিয়ে পড়ছে। একটা কথা বলুন, আপনার এখানে যে গুপ্তধনের গুজবটা উঠেছে, কোনো জিনিস কি এখান থেকে উদ্ধার হয়েছে? সেরকম তো চোখে পড়েনি। যদি গ্রামের লোক কিছু উদ্ধার করে নিয়ে পালিয়ে গিয়ে থাকে তাহলে সেটা বলতে পারবো না, তবে পুলিশের কাছে সেরকম কোনো রিপোর্ট নেই। কথা বলতে বলতে মুর্শিদাবাদ শহরের মূল রাস্তা ছেড়ে একটা গ্রামের পথ ধরলেন অরুণবাবু। সেই পথের ধারেই দেখা গেল বিশাল ভাগীরথী নদী, আর ঠিক নদীর পাড়েই বিরাট কেল্লার মতো বাড়ি। বাড়িটা দেখেই বিস্ময় হা করে উঠল নীলুদা। এই বাড়িটা? হ্যাঁ, কেন বলুন তো? সন্দীপ হা করে আছে। এত বড় বাড়ি শুধুমাত্র সিনেমাতেই দেখা যায়। পুরনো বাড়ি ভেবেছিলাম, কিন্তু এটা যে প্রায় একটা রাজপ্রাসাদ। আমার তো এগুলো খুব একটা কোনো আগ্রহ নেই, কিন্তু মানে বাড়িটার স্ট্রাকচারটা দেখে আমার মনে হয়েছিল যে যেসব রাজবাড়িকে হোটেল করে এখন ব্যবসা চলছে, এটা সেরকম করা যেতে পারে। সেই জন্যই বাড়িটা আমি কিনি। একেবারে পুরনো রাজবাড়ির মতো দেখতে। সামনে একটা বিরাট গেট। বাড়ির ভেতরে গেট দিয়ে গাড়ি ভেতরে ঢোকার পর পুরো বাড়ির চেহারাটা বোঝা গেল। সামনের দিকে খানিকটা অংশ রেনোভেট হলেও ভেতরটার অবস্থা খুবই খারাপ। তবে সামনের দিক থেকে ভেতরের দিকে যাবার মাঝে একটা বাগানের মতো আছে। তার ফলে সামনের দিকটা ভেতরের দিকের থেকে একেবারেই আলাদা। মানে সামনের দিকে যদি কেউ থাকে তাহলে সে ভেতরের সঙ্গে যোগাযোগ রক্ষা না করেও থাকতে পারে। এই সামনের দিকটা নিশ্চয়ই থাকার জন্য ব্যবহার করা হয়। হ্যাঁ, ভেতরের দিকের অবস্থা তো দেখতেই পাচ্ছেন। কি আছে আমিও জানি না, যাইও না। এই বছরের শীতকাল থেকে মিস্ত্রি লাগাবো, পুরো বাড়িটা রেনোভেট করে একটা বিরাট হোমস্টে তৈরি করব। পাশেই নদী, খুব সুন্দর হবে। গেটের ভেতরে এদিক ওদিক কয়েকজন পুলিশ চোখে পড়ল। অরুণবাবুকে দেখে তারা গাড়ির রাস্তা ছেড়ে দিল। সাল বিক্রমপুরের পূর্ব দিকে দিঘির খনন চলছে, কিন্তু চাঁদ রায়ের কপালে চিন্তার ভাঁজ ক্রমাগত চওড়া হচ্ছে। দিঘির খনন বহুদিন ধরে চলছে, কিন্তু দিঘি থেকে জল ওঠার বিন্দুমাত্র নাম নেই। পূর্ব কথা মতো কেদার রায়ের ধাত্রী মাতাকে চাঁদ রায় বলেছিলেন, তুমি যতটা পারো না থেমে হেঁটে যাও, তত অবধি দিঘির সীমানা হবে। এই অদ্ভুত প্রস্তাবে কেদার রায়ের মা প্রথমে রাজি না হলেও পরে জোড়াজুড়িতে রাজি হন এবং বহু দূর অবধি তিনি হেঁটে যান। সেই মাপ নিয়ে দিঘির খনন শুরু হয়েছে। এ এক বিশাল কর্মযজ্ঞ। কিন্তু চাঁদ রায় এবং কেদার রায় দুজনেই আশা করেছিলেন যে দিঘি খনন করলে প্রবল জলোচ্ছ্বাস শুরু হবে এবং দিঘিতে জল ভরতে বেশি সময় লাগবে না। কিন্তু আজ অনেক দিন হয়ে গেল এই দিঘি খননের কাজ চলছে, তবু জল বেরোনোর কোনো নাম নেই। দুই ভাই আজকে একসঙ্গে এসেছেন দিঘির পাড়ে। ব্যাপার কি দাদা? দেখো, এই দিঘি খনন তো বহুদূর হলো, এখনো তো জল বেরোনোর কোনো নাম নেই। তার উপরে কাল রাতে আমি এমন এক স্বপ্ন দেখেছি যে আমার মন ভেঙে গেছে। কি স্বপ্ন? আমি স্বপ্ন দেখলাম দেবী শিলাময়ী আমাকে এসে বলছেন যে আমি নাকি কেশার মাকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে এই দিঘি খনন করাচ্ছি নিজের প্রতিপত্তি বিস্তারের জন্য। এই দিঘিতে একমাত্র মায়ের মূর্তি স্থাপন করলে তবেই দিঘিতে জল উঠবে, না হলে নরবলি দিতে হবে। মায়ের মূর্তি? মায়ের মূর্তি কিভাবে স্থাপন করা যাবে? আমাদের কুলদেবতার মূর্তি ঠাকুর ঘর থেকে সরানো যাবে না। আমিও তো সেই একই কথা চিন্তা করছি। আর এই দিঘি খনন করার পরেও যদি জল না ওঠে তাহলে তো সে এক চরম ব্যর্থতা। সেটা তো আমিও ভাবছি। এক কাজ করা যাক, দিঘির ঠিক মাঝখানে আমরা একটা মন্দির নির্মাণ করব। মন্দির আমরা উৎসর্গ করব শিলাময়ী মায়ের নামে। মন্দিরে কোনো বিগ্রহ থাকবে না, শুধু উৎসর্গ লিপি পাথরে খোদাই করা থাকবে।
আর এই বিগ্রহের বর্ণনা দেওয়া থাকবে। তাতে কি কাজ হবে? আমরা যজ্ঞ করেই মন্দির মায়ের নামে উৎসর্গ করব। ভেবে দেখো, এরকম জলের তলায় মন্দির কিন্তু আজ অব্দি কেউ করেনি। সেই মন্দির যাতে টিকে থাকে সেই রকম ব্যবস্থা করতে হবে, শক্তপোক্তভাবে সেই মন্দির বানাতে হবে। বেশ, তুমি যা বলবে তাই হবে। তাহলে এই মন্দির হবে এক পাথরের। একটি পাথরকে কেটে সমগ্র মন্দির তৈরি হবে। সরাসরি মন্দির স্থাপিত হবে দিঘির মাঝখানে। কথা মতো কাজ শুরু হলো। একটি পাথর কেটে মন্দির তৈরি করা মোটেই সহজ নয়, কিন্তু যেহেতু মন্দির থাকবে জলের নিচে, তাই কোনো পাথরের জোর যাতে সেখানে না থাকে সেটার দিকে খেয়াল রাখতে হবে। তাই তারা চান একটি পাথর কেটে মন্দিরটি তৈরি করতে। অনেক স্থপতি চেষ্টা করল, কিন্তু সফলতা তখনও হাতে আসেনি। এমন সময় একদিন গুপ্তচর এলো কেদার রায়ের কাছে এক ভয়ানক সংবাদ নিয়ে। কি হয়েছে? তোমায় এরকম ভীত সন্ত্রস্ত দেখাচ্ছে কেন? রাজ্যে আবার মোগল হানা মহারাজ। কি কি বলছো তুমি? তুমি নিশ্চিত? হ্যাঁ মহারাজ, আমার লোক দেখে এসেছে। এবারে মানসিংহ নিজেই তার সেনাবাহিনীকে নিয়ে আসছেন। বেশ, মুখোমুখি লড়াই হবে। সেনাবাহিনীকে প্রস্তুত হতে বলো, নৌবাহিনী প্রস্তুত করো। মানসিংহে যুদ্ধের স্বাদ ঘুচিয়ে দেওয়া যাক। সমস্ত সেনাপতিদের খবর দাও, যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলো। চাঁদ রায় কিছু বলছেন না দেখে কেদার রায় বললেন, কি হলো দাদা, তোমার এই যুদ্ধে সম্মতি নেই মনে হচ্ছে? ঠিক তা নয়, কিন্তু মনটা কেমন করছে। কেন? মাতা শিলাময়ী আমাদের উপরে রুষ্ট হয়েছেন। এই অবস্থায় কি আমরা যুদ্ধ করে জয়লাভ করতে পারবো? মা তার সন্তানের উপর রুষ্ট হতেই পারেন, কিন্তু তাই বলে তো সন্তানকে ছেড়ে যান না। যুদ্ধে মায়ের আশীর্বাদ আমরা নিশ্চয়ই পাবো, তুমি চিন্তা করো না দাদা। এরপর মন্ত্রীকে ডেকে বললেন, ঈশা খাঁকে খবর দাও, যুদ্ধের সময় এসেছে, প্রস্তুতি নিয়ে যেন যোগাযোগ করে আমার সাথে। আর সন্দ্বীপে খবর পাঠাও, কার্ডলো যেন তার নৌবাহিনী নিয়ে প্রস্তুত থাকে। যুদ্ধের দামামা বাজতে শুরু করলো আবার। রাজ্যের লোক সন্ত্রস্ত হয়ে উঠল। অকুত ভয় কেদার রায়। ঈশা খাঁ এসে যোগ দিয়েছেন কেদার রায়ের সঙ্গে। চাঁদ রায়ের কন্যাকে ডাকাতের হাত থেকে বাঁচানোর পর থেকে আরও সখ্যতা বেড়েছে দুজনের। এমন সময় আবার গুপ্তচরের আগমন। কি হলো? এবার কি সংবাদ নিয়ে এসেছো? কতদূর এসেছে মোগলরা? সংবাদ মোগলদের নয়, তবে এবার সংবাদ এসেছে সন্দ্বীপ থেকে। কি সংবাদ? এই পত্র পাঠিয়েছে কার্ভলো। কেদার রায় পত্র নিলেন। পড়তে পড়তে তার ভ্রু কুঞ্চিত হয়ে উঠল। পড়া শেষ করে তিনি পায়চারি করতে শুরু করলেন। কি হলো কেদার, তোমাকে এত অস্থির দেখাচ্ছে কেন? চাঁদ রায় জিজ্ঞেস করলেন। কোনো কথা না বলে কেদার রায় পত্রটি চাঁদ রায়ের দিকে বাড়িয়ে দিলেন। পত্রের ওপর চোখ বোলাতেই তার চক্ষু বিস্ফারিত হলো। এ তো উভয় সংকট। সন্দীপ আক্রমণ করতে আসছে, আরাকানের রাজা সেলিম স্যার আমাদের সাহায্য চেয়েছে কার্ভলো। কিন্তু এই অবস্থায় আমি সাহায্য করব কি করে? সেই তো, আমাদের রাজ্য এখন আক্রমণের মুখে। এই অবস্থায় সাহায্য পাঠানো অসম্ভব। হয় আমাদের নিজেদের রাজ্য ছাড়তে হবে, নয়তো সন্দ্বীপ ছাড়তে হবে। কি সিদ্ধান্ত নেওয়া যায় দাদা? কিছুই তো বুঝতে পারছি না। চাঁদ রায় খানিকক্ষণ চিন্তা করে বললেন, দেবী রুষ্ট, ব্যাপারটা ভালোর দিকে যাচ্ছে না। সেটা তো বুঝতেই পারছি, কিন্তু কি করা যায় সেটাই বলো। আমার মনে হয় তুমি একবার ঈশা খাঁকে ডেকে একটু পরামর্শ করো। ঈশা খাঁ এলেন। সব শুনে তিনিও চিন্তায় পড়লেন। আমার রাজ্যের যত সৈনিক ছিল আমি তো সবাইকে নিয়ে তোমার এখানে চলে এসেছি। এইখান থেকে সন্দ্বীপ যাওয়ার জন্য প্রয়োজনীয় নৌবাহিনী তো আমার নেই। এই গোটা বাংলায় নৌবাহিনীতে তুমিই সেরা। বুঝতে পারছি, কিন্তু কি করা যায়? কোনো উপায় তো বলো। দেখো, উপায় আছে দুটো। প্রথম উপায় হচ্ছে সরাসরি যুদ্ধ করা মুঘলদের সাথে এবং সন্দ্বীপের ভার কার্ভলোর ওপরে ছেড়ে দেওয়া।
আমার মনে হয় কার্ভলো যুদ্ধ না করে পিছিয়ে আসবে না, কিন্তু ওকে একটা পত্র পাঠিয়ে আমাদের অবস্থা জানাতে হবে। কিন্তু যদি যুদ্ধে কার্ডলোর পরাজয় হয়, যদি আরাকানরা সন্দ্বীপ দখল করে, তখন সেই ঝুঁকিটা আমাদের নিতেই হবে। নইলে দ্বিতীয় উপায় হচ্ছে মানসিংহের সাথে সন্ধি করা। কপালে ভাঁজ পড়ল কেদার রায়ের। সন্ধি? সন্ধি করবো বলে তো যুদ্ধের মহড়া নিচ্ছি না। বেশ, তবে এত ভেবো না, ঝাঁপিয়ে পড়ো। শুধু কার্ভলোকে একবার জানিয়ে দাও এই পরিস্থিতির জন্যে এই মুহূর্তে সাহায্য করতে পারছি না। সন্দীপ রক্ষার জন্যে সে যেন নিজের জীবন বিপন্ন না করে। সন্দীপ এখন হাতছাড়া হলেও আরাকান রাজকে হারাতে আমাদের বেশি সময় লাগবে না। চাঁদ রায়ের দিকে তাকালেন কেদার রায়। সম্মতিসূচক মাথা নাড়লেন তিনি। বেশ, তবে তাই হোক। খবর পাঠাও কার্ডলোকে, নিজের যা সামর্থ্য তাই দিয়ে আটকানোর চেষ্টা করুক আক্রমণ। আর যদি একেবারেই পরাজয়ের সম্মুখীন হয়, তাহলে যেন পালিয়ে যায়, সেখানে নিজের জীবন যেন বিপন্ন না করে। আমি ভাবছিলাম দেবী মায়ের পুজোর আয়োজন করব। এই পুজো করে তারপরে আমরা যাব যুদ্ধে। কেদার রায় একটু অবাক হয়ে তাকালো চাঁদ রায়ের দিকে। এই যুদ্ধের সময় পুজো ব্যাপারটা একটু বিপজ্জনক হয়ে যাবে না? হতে পারে, কিন্তু কেদার তুমি বুঝছো না, যুদ্ধ শুরুর আগেই আমরা বিভিন্নভাবে বাধা পাচ্ছি, এবং যুদ্ধ শুরু হলে আমার ধারণা আমাদের আরো বিপদ আসতে পারে। এই সবই হচ্ছে মা শিলাময়ী রুষ্ট হওয়ার ফলে। সুতরাং নিজের পক্ষে একটা পুজো করে মাকে তুষ্ট করতেই হবে। গুপ্তচরের থেকে কি খবর পেয়েছো? মুঘল বাহিনী কত দূরে আছে? গুপ্তচরের খবর অনুযায়ী মুঘল বাহিনীর গতি একটু ধীর। ওদের রাজ্যে আসতে আরও দিন 7 সময় লাগবে। বেশ, আমি কালই পুজোর আয়োজন করছি। ঈশা খাঁ এ ব্যাপারে কোনো কথা বললেন না, কারণ তিনি জানেন যতই তিনি বন্ধু হন, তিনি একজন মুসলিম, এবং একজন মুসলিম হয়ে হিন্দু ধর্ম বা পুজো নিয়ে আলোচনা করার মতো স্বাধীনতা এখনও তার নেই। ইতিমধ্যে হঠাৎ তাদের আলোচনা কক্ষে প্রবেশ করল কেদার রায়ের পুত্র ও চাঁদ রায়ের কন্যা স্বর্ণময়ী। তাদের দিকে তাকিয়ে একটু অবাক হলেন কেদার রায়। কি ব্যাপার, তোমরা এখানে? কেদার রায়ের পুত্র মাথা নামিয়ে বললেন, বাবা স্বর্ণ আবদার করছে, ও এবারে যুদ্ধে যাবে। আমি ওকে অনেক বারণ করা সত্ত্বেও শুনল না, সরাসরি এখানেই চলে এলো তোমাদের সাথে কথা বলতে। কি মা, যুদ্ধে যাওয়ার ইচ্ছা হলো কেন? কেন যাব না বাবা? তোমরা আমায় ছোটবেলা থেকে অস্ত্রবিদ্যা শিখিয়েছ। প্রয়োজনে আমি অস্ত্র ধরতেও পারি, আমিও লড়াই করতে পারি। সেদিন রাত্রে ডাকাতদের আমিও আক্রমণ করেছিলাম। দরকার হলে তুমি ওনাকে জিজ্ঞাসা করে নাও। ঈশা খাঁর দিকে দেখালো স্বর্ণময়ী। ঈশা খাঁর চোখের সামনে ভেসে উঠল সেই রাতের তরবারি হাতে স্বর্ণময়ীর ভবানীরূপী মূর্তি। ঈশা খাঁ মাথা নাড়ল। ডাকাতদের রুখে দেওয়া এক জিনিস, আর সেনাবাহিনীর সাথে যুদ্ধ করা আরেক জিনিস। আর এরা যে সেনাবাহিনী নয়, মুঘল সেনাবাহিনী। মানসিংহ তার প্রধান। হোক, তবুও আমি যেতে চাই। অনেক অনুরোধ উপরোধেও চাঁদ রায় কিছুতেই রাজি হলেন না। অবশেষে বললেন, তুই যখন এতই জেদ করছিস, তখন আমরা যখন যুদ্ধে যাব, এই রাজ্য রক্ষার দায়িত্ব তোর। আর ওই যে দিঘির মধ্যে আমি যে মন্দির তৈরির কাজ করতে বলেছি, তুই দেখিস কাজ যেন বন্ধ না হয়। এই দায়িত্ব আমি তোর উপরে দিয়ে যাচ্ছি। মনে মনে খানিকটা ক্ষুব্ধ হলেও স্বর্ণময়ী মুখে তা প্রকাশ করল না। বেশ, তাই হোক। তোমরা যুদ্ধ থেকে ফিরে এসে দেখবে তোমাদের রাজ্য সুরক্ষিত আছে, আর ওই মন্দিরের কাজ সম্পন্ন হবে তার আগে। আমি কথা দিলাম। স্বর্ণময়ীর বলার মধ্যে কি একটা ছিল। কেদার রায় চমকে উঠে তার দিকে তাকালেন। এ কি, তিনি কাকে দেখছেন? এ তো স্বর্ণময়ী নয়, এ যেন দেবী শিলাময়ী নিজেই কথা বলছেন। ক্ষণিকের মধ্যে ঘোর কেটে গেল তার। স্বর্ণময়ী চলে যাচ্ছে। তার বিহবল অবস্থা দেখে চাঁদ রায় বললেন, কি হলো? কিছু না দাদা, আমাদের স্বর্ণ বড় হয়ে গেছে।
শেষ হলো 12 ভূঁইয়ার গুপ্তধনের প্রথম পর্ব। কেমন লাগলো জানাতে ভুলবেন না নিচে থাকা কমেন্ট বক্সে। আজকের গল্পে কথকের ভূমিকায় অর্ণব, বেয়ারা এবং বিনোদীর চরিত্রে দিব্যেন্দু, স্বর্ণর চরিত্রে আমি খুশি, আব্দুলের ভূমিকায় অভিষেক দুবে, দ্বিতীয় কনস্টেবলের ভূমিকায় অভিক সাহা, চাঁদ রায়ের ভূমিকায় সৌরভ সাহা, কেদার রায়ের ভূমিকায় RNM অভিষেক, নীলুদার ভূমিকায় ইন্দ্রনীল ভাদুরী, সন্দীপের ভূমিকায় পার্থ মুখার্জি, অরুণবাবুর ভূমিকায় সৌরভ রয়, ডাকাতের ভূমিকায় কৌশিক সাহা, ঈশা খাঁর ভূমিকায় মিমো গাঙ্গুলি, দ্বিতীয় ডাকাতের ভূমিকায় সৌমিক, মারিয়াম খাতুনের ভূমিকায় পিয়ালি, বসন্ত রায়ের ভূমিকায় দীপ্তিমান, প্রতাপের ভূমিকায় সৌমিক, শ্রীমন্তর ভূমিকায় তুহিন, গুপ্তচরের ভূমিকায় অভিজিৎ, অনিমেষের ভূমিকায় রাজ চট্টোপাধ্যায়, পুলিশের ভূমিকায় অভিক সাহা, পাগল প্রফেসরের ভূমিকায় বুবাই, মানসিংহর ভূমিকায় দেবজিৎ, ওসির ভূমিকায় রৌনক, কার্ভলো চরিত্রে দীপ্তদীপ, তন্ময় চরিত্রে অরূপ, ভবানন্দ চরিত্রে অভিজিৎ, সেনাপতির চরিত্রে রমাকান্ত, বিক্রমের চরিত্রে নির্মাল্য, দ্বিতীয় সেনাপতির ভূমিকায় অভিজিৎ, রাজকর্মচারীর ভূমিকায় অভিষেক দুবে। শেষ হলো আমাদের আজকের নিবেদন 12 ভূঁইয়ার গুপ্তধন। উপন্যাসটি অনেকটাই বড় হবার দরুন উপন্যাসটিকে আমরা 3টি অংশে ভাগ করেছি। আশা করব আপনারা এই নতুন উপস্থাপনায়, এই নতুন রকমের শুরুতে আমাদের সঙ্গে থাকবেন। পরবর্তী 2 পর্ব আসছে খুব তাড়াতাড়ি। গল্পটি আপনারা অবশ্যই ক্রিসমাসের আগে সম্পূর্ণটাই শুনতে পারবেন। গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না নিচে থাকা কমেন্ট বক্সে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে এবং কমেন্ট বক্সে থাকা হাইপ অপশানে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। আশা করছি দেখা হবে খুব তাড়াতাড়ি। স্টে টিউনড, হ্যাপি লিসনিং, বাই বাই।